স্ট্যান্ড আপ সেকেন্ড চলে গেছে অলরেডি। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, সকলকে স্বাগতম এবং শুভেচ্ছা। অনেকদিন পর দেখা হচ্ছে মনে হচ্ছে, কিন্তু না, অনেকদিন পরে দেখা হয় নাই, আসলে একদিন পরে দেখা হয়েছে, মানে আই মিন এক ক্লাস গ্যাপ দিয়ে দেখা হয়েছে। ঠিক আছে, হোপফুলি সবার এসএসসি রেজাল্ট দেখলাম, এইচএসসি রেজাল্ট সকলের ভালো আছে। যারা মূলত মানে যাদের এক্সপেকটেশন অনুযায়ী ক্লাস, মানে আপনারা সাউন্ড কম, রাইট? আচ্ছা আচ্ছা, এই এখনই বেড়ে যাবে, সমস্যা নাই, সাউন্ড কম, সাউন্ড বেড়ে যাবে, কোনো সমস্যা নাই। এখন ক্লিয়ার? নুহা নরিন অনন্যা, ওয়ালাইকুম আসসালাম। আনিকা নির্ঝর, আনিকা নির্ঝর তো মানে কঠিন 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 প্রিপারেশন নিতেছে, গুড, ক্যারি অন। ঠিক আছে, এরকম প্রিপারেশন নিতে থাকলে হোপফুলি ভালো কিছু হবে। আয়শা, ইউ অলসো গুড। লোকনাথ মাথোস, সাউন্ড এখন ক্লিয়ার? শি ইজ ওয়াচিং। এখন এখন কি ক্লিয়ার? একটু জানাবেন তো। ওকে, থ্যাংক ইউ। নাফিস আক্তার আনিকা, থ্যাংক ইউ সো মাচ। বা ইংলিশ ক্লাস মিস করতেছিলাম, থ্যাংক ইউ। শারমিন লিজা, থ্যাংক ইউ সো মাচ। কোনো সমস্যা নাই, এই যে চলে আসছি একদম, আমাদের খেলা তো চলবে একদম পরীক্ষার আগ পর্যন্ত, রাজশাহী ইউনিভার্সিটির আগ পর্যন্ত, সুতরাং কোনো টেনশন নাই, কোনো মানে মানে কোনো টেনশনই নাই। ঠিক আছে, সো মূলত মেহরিন আনোয়ার, আনোয়ার মাহিন, এইরকম মানেটা কি? মানে এইরকম আসলে হাসির মানেটা কি? মাহিন লজ্জা পেয়ে হাসতেছেন কেন? জানাতুল ফেরদৌস, তানিশা, ফারিয়া হোসেন জেরিন অলসো, সেও অ্যাডমিশন ক্যান্ডিডেট, সেও পরীক্ষা দিবে আর কি। আসলে মিস করতেছিল, এই জন্য হাসতেছে। থ্যাংক ইউ সো মাচ। আপনাদের সাথে যে আমার যে বন্ডিংটা হয়েছে, ওকে, থ্যাংক ইউ। মানে বিষয় হচ্ছে যে মূলত আজকে যে বিষয় নিয়ে কথা বলবো, এটা তো বিন্দাস একটা টপিকস, কোনো টেনশনই নাই। ঠিক আছে, মূলত আমরা জিনিসগুলো সিকোয়েন্স বাই সিকোয়েন্স অনেক কাছে চলে আসতেছি। সো আমাদের গ্রামারের ক্লাস খুব দ্রুত শেষ হয়ে যাবে, তারপরে আমাদের সলভ ক্লাস থাকবে, রিটেন ক্লাস থাকবে। সো টেনশন একবারে কি নট, টেনশন নট। ওকে, থ্যাংক ইউ। সো মূলত আজকে আমরা যে বিষয়টা নিয়ে কাজ করব সেটা হচ্ছে লেকচার নাম্বার 17। কেমন? লেকচার নাম্বার 17, ঠিক আছে, কিন্তু এইখানে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এইখানে আমরা কিছু কনজাংশনের ব্যবহার দেখব। দেখেন, মূলত এই ধরনের কনজাংশন গুলাকে বলা হয়ে থাকে, এই কনজাংশনকে যদি আমরা দেখি, কনজাংশন, এই কনজাংশন দুইটা ভাগে ভাগ করছি। সো একটা কম ভাগ করা যায়, একটা হচ্ছে সাব অর্ডিনেটিং কনজাংশন। একটু খেয়াল করেন, সাব অর্ডিনেটিং কনজাংশন কোনগুলা? সাব অর্ডিনেটিং কনজাংশন গুলো হচ্ছে মূলত যেটা, যে আমার বাক্যে হু থাকবে, আমার বাক্যে হোয়াট থাকবে, আমার বাক্যে হোয়ার থাকবে, এরপরে হোয়েন থাকবে, তারপরে হাউ থাকবে, তারপরে হচ্ছে টিল থাকবে, এরপরে আনটিল থাকবে। মাথায় রেখেন, টিল বানালে এল কয়টা? দুইটা। আনটিল বানালে টিল কয়টা? একটা। টিল, আনটিল, লেস থাকবে, তারপরে বিকজ থাকবে, বিকজ থাকবে, তারপরে সিন্স থাকবে, তারপরে অ্যাজ থাকবে, তারপরে দো, দো অথবা অল দো থাকবে, অল দো থাকবে, দো অথবা অল দো থাকবে। দেখেন এরপরে আর কি থাকতে পারে? বিকজ, সিন্স, অ্যাজ, তারপরে হচ্ছে হলো অ্যাজ ইফ থাকবে, অথবা অ্যাজ দো থাকবে, অ্যাজ দো থাকবে। এরপরে কি থাকতে পারে আর কি? হু, হোয়াট, হোয়ার, হোয়েন, হাউ, টিল, আনটিল, লেস, বিকজ, সিন্স, অ্যাজ, দো, অল দো, অ্যাজ ইফ, অ্যাজ দো। ঠিক আছে, এরপরে হচ্ছে হলো লেস লেক্সি, তাই না? ইডিসি, আরো এই ধরনের যেগুলো দেখতে পাবেন সেগুলোকে আমরা মূলত বলে থাকি যে সাব অর্ডিনেটিং কনজাংশন। মূলত এগুলো থাকলেই বাক্যে, আমার মাথায় রাখবেন যে বাক্যে একাধিক ক্লজ থাকতে পারে, কিন্তু একটা প্রিন্সিপাল ক্লজ থাকবে। কি থাকবে? প্রিন্সিপাল ক্লজ।
ঠিক আছে, আজকের লেকচার সেটা শেষ হলে মূলত এরপরে আমরা ক্লজ এবং ফ্রেজে ঢুকে যেতে পারবো, সো দ্যাট আমাদের আরো বেশি ক্লিয়ার হবে যে জিনিসগুলো প্রিন্সিপাল ক্লজ থাকবে এবং তারপরে একটা ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে, অর্থাৎ যে ক্লজটা পূর্ববর্তী ক্লজের উপরে কি করবে, নির্ভর করবে। কি করবে? পূর্ববর্তী ক্লজের উপরে নির্ভর করবে। সেটাকেই মূলত বলা হয় কি, মানে এই কনজাংশন গুলো দেখলে আমরা বুঝতে পারবো এইটা আমার কোন সেন্টেন্সে করা আছে। এটা আমার হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। কি সেন্টেন্স? কমপ্লেক্স সেন্টেন্স। এখন দেখেন কমপ্লেক্স সেন্টেন্স মূলত এইগুলা দেখলে, সো এইগুলো হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন। যদি লেখা হয়ে থাকে তাইলে প্লিজ একটু একটা স্ক্রিনশট নেন, ঠিক আছে, অথবা যদি খাতায় লিখে থাকেন তো লেখে। যেমন আমি একটা এক্সাম্পল দিয়ে দিই, আই নো দ্য ম্যান। আই নো দ্য ম্যান, আমি মানুষটাকে চিনি, হু হ্যাজ ডান দ্য জব, অর্থাৎ যে কাজটা করছে। যখন দেখেন আই নো দ্য ম্যান, এতটুকু একটা কি, একটা আমার বাক্য, আর হু হ্যাজ ডান দ্য জব এতটুকু একটা বাক্যাংশ। এখন আই নো দ্য ম্যান হু হ্যাজ এর উপর ডিপেন্ড করতেছে, এক নাম্বারটা দুই নাম্বারের উপর ডিপেন্ড করতেছে, নাকি দুই নাম্বারটা এক নাম্বারের উপর ডিপেন্ড করতেছে? মূলত দেখেন আমি যদি বলি হু হ্যাজ ডান দ্য জব, যে কাজটা করেছে, কে কাজটা করেছে, কিচ্ছু বলার নাই। কিন্তু যদি মাথায় রেখেন যে আমার এরকম ক্ষেত্রে আমার কি করতে হয়, অবশ্যই একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন ব্যবহার করে আমাকে কমপ্লেক্স সেন্টেন্স বানাতে হয়। সো এগুলাকে আমরা বলে থাকি যে মূলত এগুলো হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন, এগুলো কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে ব্যবহার করা হয়। মূলত আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো, সাবঅর্ডিনেটিং তো দেখে নিলেন একবার একটা গ্ল্যান্স। এরপর আমরা দেখব যে আসলে যে কোঅর্ডিনেটিং কনজাংশন কোনগুলো। কোঅর্ডিনেটিং কনজাংশন বলতে এখানে দুই বা ততোধিক প্রিন্সিপাল ক্লজ থাকবে এবং কোন ক্লজের উপরে ডিপেন্ডেন্ট হবে না, অর্থাৎ ডিপেন্ড করবে না। এখন এই ক্ষেত্রে আপনাদের মাথায় রাখবেন, আমাদের যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে, একটা জিনিস মাথায় রেখে যে এইখানে আমরা পড়ছিলাম সূত্রে যে ফ্যান বয়েস, তাই না, এফ এ এন ফ্যান, বি ও ওয়াই এস, ফ্যান বয়েস। এফ ফর হচ্ছে হলো ফর, এ ফর অ্যান্ড, তারপরে এন ফর কি, নর, বি ফর হচ্ছে হলো বাট, ও ফর অর, ওয়াই ফর ইয়েট, এস ফর কি, সো। মূলত এটাকে আমরা বলে থাকি কি, ফ্যান বয়েস। এগুলো হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন। এগুলো তো আছেই, আজকে আমরা যেগুলো দেখবো যে কোঅর্ডিনেটিং কনজাংশনের ক্ষেত্রে আমরা কোরিলেটিভ কনজাংশন গুলো দেখব। যেমন দেখেন আমরা যেমন ইদার থাকলে কি ব্যবহার করি, ইদার থাকলে অর, তারপরে নেইদার থাকলে ব্যবহার করব কি, নর। এরপরে আছে কি, নট অনলি, এরপরেরটা কি, বাট অলসো। নট অনলির পরে কি হয়, বাট অলসো। ইদার অর নর। তারপরে আমরা কি ব্যবহার করি, বোথ থাকলে আমরা এন্ড ব্যবহার করি, ঠিক আছে, বোথ থাকলে আমরা কি ব্যবহার করি, এন্ড ব্যবহার করি। মূলত আজকে কনজাংশন বাদে আমরা আজকে টেন্স পর্যন্ত একটু যাব এবং আমরা সাথে সাথে কন্ডিশনাল সেন্টেন্সটা একটু দেখব, কেমন? এখন এই ক্ষেত্রে দেখেন যে আমরা যদি কোনো সেন্টেন্সের মধ্যে এরকম বোথ এবং এন্ড কে ব্যবহার করতে চাই, অবশ্যই আমার ভার্বটা কি হবে, ভার্বটা প্লুরাল হবে। কি হবে? প্লুরাল হবে। যেমন দেখেন বোথ ডেভিড অ্যান্ড মার্টিন, ডেভিড অ্যান্ড মার্টিন কি, এখন কথা হচ্ছে গো দেয়ার নাকি গোজ দেয়ার, কোনটা? দেখেন একটা জিনিস খেয়াল করেন যে ডেভিড অ্যান্ড মার্টিন অবশ্যই যেহেতু ডেভিড এবং মার্টিন দুজনকেই বুঝাইছে, যার কারণে আমার ভার্ব কি হবে, প্লুরাল। আর আমরা জানি ভার্বের সাথে এস বাই এস যুক্ত হলে ভার্ব কি হয়, ভার্ব হয় সিঙ্গুলার, যার কারণে আমাকে কি ব্যবহার করতে হবে, গো ব্যবহার করতে হবে, অর্থাৎ গো হচ্ছে প্লুরাল ফর্মে আছে। আচ্ছা, আপনার মনে হইলো কি জানেন, আপনি ডেভিড এবং মার্টিন ব্যবহার করার পরে এখন ডেভিড এবং নাফিসা, থ্যাংক ইউ সো মাচ, আপনি গো ঠিক লেখছেন। এখন ব্যাপার হচ্ছে এই জন্য আপনাকে তিব্বত বল সাবান এর পক্ষ থেকে একটা কি দেওয়া হইলো, সাবান গিফট করা হইলো আপনাকে, ঠিক আছে, সাবান সোপ দেওয়া হইলো তিব্বত বল সাবানের কোম্পানির পক্ষ থেকে, ঠিক আছে নাফিসা। আচ্ছা, এর পরে আছে হচ্ছে হলো আপনি বোথ এন্ড এর পরে আরো একটা কিছু ব্যবহার করতে চাচ্ছেন, ঠিক আছে, তো আরো একটা কিছু ব্যবহার করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আরো একটা নাম, হ্যাঁ, কেয়া কসমেটিক্স অলসো, ঠিক আছে, কেয়া কসমেটিক্স এবং তিব্বত বল সাবানের পক্ষ থেকে আপনি যে সাবান দিয়ে সুন্দর করে কি করতে পারবেন, একটা স্নান করতে পারবেন, ঠিক আছে, সেই ক্ষেত্রে আপনারা কি করবেন, আপনাকে ওই জন্যই মানে তিব্বত বল সাবান দিয়ে স্নান করার জন্য আপনাকে একটা তিব্বত বল সাবান গিফট করা হলো, কেয়া কসমেটিক্স। হ্যাঁ,
কেয়া কসমেটিক্সও খারাপ, মানে ভালো, খারাপ না। এরপরে দেখেন আমরা যদি অনেক সময় এরপরে অ্যানাদার একটা কিছু ব্যবহার করতে চাচ্ছি, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? এই ক্ষেত্রে হচ্ছিল বোথ, এই যে বোথ ডেভিড অ্যান্ড কে মার্টিন। একটা জিনিস খেয়াল করেন, আমরা রিটেনের ক্ষেত্রে মাথায় রাখবেন, এই যে প্রপার নাউনের লেটারটা সবসময় কোন লেটার লিখতে হয় জানেন? ব্লক লেটার, অর্থাৎ ক্যাপিটাল কেসে লিখবেন। কি লিখবেন? ক্যাপিটাল কেসে। বোথ ডেভিড অ্যান্ড মার্টিন অ্যাজ ওয়েল অ্যাজ, এবং আরো সাথে সাথে কে থাকতে পারে? এরপরে মার্টিনের পরে মুরতাজ, ঠিক আছে? ধরেন মুরতাজ, বোথ ডেভিড অ্যান্ড মার্টিন অ্যাজ ওয়েল অ্যাজ মুরতাজ। এই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? গো নাকি গোস বলেন তো? অবশ্যই গো দেয়ার। কারণ কি? আমার এই জায়গায় কি আছে? প্লুরাল ফর্ম আছে। কি আছে? প্লুরাল ফর্ম। এখন দেখেন আপনাদের ক্ষেত্রে আমরা এই ক্ষেত্রে আমরা আরো কিছু ব্যবহার করি। সেই ক্ষেত্রে হচ্ছিল যে নট অনলি এবং বাট অলসো, ঠিক আছে? আইদার অর, নেদার, নট অনলি, বাট অলসো, এইগুলার সব সময় মাথায় রাখবেন, এইগুলার সব সময় এই পরের সাবজেক্ট দেখে আমাদেরকে কি করতে হয়? ভার্ব বসাতে হয়। কোন সাবজেক্ট? পরের সাবজেক্ট। যেমন নট অনলি রহিম, নট অনলি কি? রহিম, বাট অলসো করিম, নট অনলি রহিম বাট অলসো করিম। এই নট অনলি রহিম বাট অলসো করিম, এরপরে দেখেন বাট অলসো করিমস ফ্রেন্ডস, হ্যাঁ, করিমস ফ্রেন্ড অর্থাৎ ফ্রেন্ডস অফ করিম, করিমের বন্ধুরা গো দেয়ার নাকি গোজ দেয়ার বলেন তো? আমরা জানি যে নট অনলি এবং বাট অলসো থাকলে কি হয়? এইগুলা যে সাবজেক্ট আছে, এই সাবজেক্ট দেখে আমাদেরকে কি করতে হবে? ভার্ব ব্যবহার করতে হবে। বলেন এখানে গো হবে নাকি গোজ হবে? গোজ দেয়ার। সহজভাবে বুঝেন, সেটা হচ্ছে গো নাকি গোজ। বলেন এই পাশে বাট অলসোর পরে সাবজেক্টটা কি সিঙ্গুলার না প্লুরাল? একটু কমেন্টে জানান তো। গো দেয়ার। থ্যাংক ইউ নাফিসা আনিকা, আপনাকে আবারও তিব্বত বল সাবান মানে কেয়া কসমেটিক্স এর পক্ষ থেকে একটা কি গিফট করব আপনাকে? আপনাকে একটা সাবান গিফট করা হলো। এবার সাবান না, এবার আপনার জন্য একটা ক্রিম, ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিম গিফট করা হলো আপনাকে। আচ্ছা গো দেয়ার। তারপরে আর বাকিরা সবাই কি হারাই গেছে নাকি? এই আনিকা নির্ঝর ক্লাস করে কিন্তু কোনো সময় কমেন্ট করে না। কমেন্ট করেন, নবীর হোসেন কমেন্ট করেন, এমএচ নাহিদ কমেন্ট করেন দ্রুত, ঠিক আছে? দ্রুত কমেন্ট করেন। স্যান্ডেলিনা থেকে দাও, আচ্ছা ঠিক আছে, স্যান্ডেলিনা স্যান্ডেল সোপ গো, ঠিক আছে? কাপড় ধোয় কিন্তু আপনি এটা দিয়ে গোসলই করবেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে? শারমিন লিজা থ্যাংক ইউ। কোনটার জন্য বুঝতে পারেন নাই? আচ্ছা দেখেন ভাই, আমি বলছি কি নট অনলি আর যদি বাট অলসো থাকে, হ্যাঁ, নট অনলি এবং বাট অলসো থাকে, তাহলে তার পরের সাবজেক্ট দেখবো। এইগুলা কি আছে না আছে এগুলো আমার দেখার বিষয় না। আমি দেখবো এর পরের সাবজেক্টটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল। দেখেন তো এখানে কি করিমস ফ্রেন্ড, তার মানে কি ফ্রেন্ডস অফ কি করিম, অর্থাৎ করিমের বন্ধুরা। আমরা যখন বলছি যে প্রিপজিশন যুক্ত যখন দুই বা ততোধিক ওয়ার্ড থাকবে, তখন তার কোন দিক থেকে মিনিং করতে হবে? পেছন থেকে মিনিং করতে হবে। তাইলে এখন কথা হচ্ছে যে ফ্রেন্ডস কি সিঙ্গুলার না প্লুরাল? যে প্লুরাল, যার কারণে আমাকে কি করতে হয়েছে? গো করতে হয়েছে। বুঝতে পারছেন? কে জিজ্ঞেস করছেন? হ্যাঁ মেহিন, ক্লিয়ার? আচ্ছা লিপস্টিক গিফট করে দিব, ঠিক আছে? লিপস্টিক, তাই তো? লিপস্টিক না, লিপস্টিক গিফট করে দেবো, কোনো সমস্যা নাই, ঠিক আছে? সো মূলত মাইন্ড ক্লিয়ার কিনা একটু কমেন্ট করুন দ্রুত। ওকে থ্যাংক ইউ সো মাচ মাহিন। তাইলে আমরা কি করব? এর পরের সাবজেক্ট দেখে আমাদেরকে কি করতে হবে? ভার্ব ব্যবহার করতে হবে। সো নট অনলি থাকলে আমরা কি ব্যবহার করি? বাট অলসো ব্যবহার করি। একটু দেখেন আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে আমরা নট অনলি বাট অলসো নান বাট, এই নট বাট সেম জিনিস। যেমন দেখেন দা কালার, এই জিনিস কি? দা কালার অফ দা শার্ট, দ্য কালার অফ দা শার্ট নট কি? ইজ নট, কি বললাম? ইজ নট হোয়াইট কি? বাট ব্ল্যাক।
অর্থাৎ নট বাটের ক্ষেত্রে আমাদের কি ব্যবহার করতে হয়, যেমন শুধুমাত্র মানে হোয়াইট সাদাই না, তার সাথে কি বাট ব্ল্যাকও, কি ব্ল্যাকও। সো এই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি, নট ব্যবহার করি। আচ্ছা ওকে, এরপরে দেখেন আমরা যেটা ব্যবহার করব সেটা হচ্ছে বোথ এবং এন্ড, অলরেডি ব্যবহার করছি বোথ এন্ড অ্যাজ ওয়েল অ্যাজ, ঠিক আছে, ইদার অর নেদার নর। এরপরে আমরা দেখব কিছু ইম্পর্টেন্স লিঙ্কার, এগুলো দেখলেই মূলত এই লিঙ্কার গুলো বেশি ব্যবহার হয়ে থাকে, একটু নোট করে নেন। সেটা হচ্ছে যে এগুলো আমরা আবার পড়ব রাইট ফর্ম অফ ভার্ব অথবা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে। সবচেয়ে মানে কঠিন মানে বুলেট বুলেট যে টপিকসটা সেটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, রাইট ফর্ম অফ ভার্ব। এইটা সবকিছু শেষ হওয়ার পরে মানে আস্তে আস্তে আমরা এই জিনিসগুলোকে এক্সপ্লোর করার চেষ্টা করব, কেমন? আচ্ছা এখান থেকে মাথায় রাখেন, যদি কোনো সেন্টেন্সের মধ্যে অ্যাজ ইফ অথবা অ্যাজ দো দেওয়া থাকে, অ্যাজ দো, ঠিক আছে, এগুলোর মানে হচ্ছে যেন, ঠিক আছে। এখন এগুলোর পূর্বে যদি আমাদের কখনো কি থাকে, এগুলোর পূর্বে যদি আমাদেরকে প্রেজেন্ট ইনডিফিনিট দেওয়া থাকে, তাহলে পরে আমাদেরকে চোখ বন্ধ করে মাথায় রাখবেন, সেই ক্ষেত্রে আমাদেরকে কি করতে হয়, পাস্ট ইনডিফিনিট, কি করতে হয়, পাস্ট ইনডিফিনিট, ঠিক আছে। আর এগুলোর পূর্বে যদি আমরা কি থাকে, পূর্বে যদি যেমন দেখেন কি রকম বলছি, হি টক্স, হি টক্স অ্যাজ ইফ হি নো এভরিথিং, হি নো এভরিথিং, অর্থাৎ সে এমন ভাবে কথা বলতেছিল যেন সে সব জানে। আসলে কি একটা মানুষের পক্ষে সব জানা সম্ভব? কখনোই না, রাইট? এই জন্য আমরা অ্যাজ ইফ এর পরে দেখেন, অ্যাজ ইফ এর পূর্বের টেন্সটা কি প্রেজেন্ট ইনডিফিনিটে আছে না, যার কারণে আমাদেরকে কি করতে হবে, অর্থাৎ এর পরের যে টেন্সটা আছে, এই পরের যে ক্লজটা আছে, এই ক্লজের ভার্বটাকে আমার কোন ফর্মে ব্যবহার করতে হবে, পাস্ট ফর্ম। এখন ভাইয়া পাস্ট ফর্ম কোনগুলা, পাস্ট ফর্ম হচ্ছে নিউ, নো এর পাস্ট ফর্ম কি, নিউ। বুঝা গেছে না, যায় নাই? ক্লিয়ার? এখন অ্যাজ, বুঝতে পারছেন? ওকে ডান করে দিব, কি সমস্যা নাই। এখন দেখেন অ্যাজ ইফ এর পরে পরে আমরা কি করছি, সেটা হচ্ছে যে অ্যাজ ইফ এর পরে আমরা হচ্ছে হলো প্রেজেন্ট ইনডিফিনিট নিছি, পরে কি করতে হয়েছে, পাস্ট ইনডিফিনিট। মাথায় রাখেন এইখানে নো দেওয়া আছে জন্য কি করলাম, নিউ করলাম। যদি টু বি দেওয়া থাকতো ভাইয়া, তাহলে কি করতাম ভাইয়া পুরো, তাহলে সেই ক্ষেত্রে আমরা হি ওয়্যার ব্যবহার করতাম, অর্থাৎ টু বি ভার্বের তখন ওয়্যার ব্যবহার করতে হয়। সেটা আপনি দেখেন, অ্যাজ হি টক্স অ্যাজ ইফ হি বি ম্যাড, অর্থাৎ সে এমন ভাবে কথা বলতেছিল যেন সে পাগল হয়ে গেছিল। এখন গেছি লো, এই যে বাংলা ক্রিয়ার শেষে ল, লা আর একটা কি লাম থাকলে আমাদের কি করতে হয়, পাস্ট ইনডিফিনিট টেন্স করতে হয়। কোন টেন্স করতে হয়, পাস্ট ইনডিফিনিট। এখন সেই ক্ষেত্রে আমরা কি করব, সেই ক্ষেত্রে আমরা ওয়্যার করব, কি করব, ওয়্যার। মাথায় রাখবেন টু বি ভার্বের ওয়্যার ফর্মটা ব্যবহার করতে হয়। আচ্ছা, টু বি ভার্বের পর অলওয়েজ ভি টু হয়। এ ভাইয়া টু বি ভার্বের পরে ভি টু বলতে আমি ভি টু মানে হচ্ছে হলো ভার্বের প্লুরাল ফর্ম, অর্থাৎ টু বি ভার্বের ক্ষেত্রে আমাদেরকে কি ব্যবহার করতে হবে, আমরা জানি টু বি ভার্বের মধ্যে কি কি আছে বলেন তো, এম, ইজ অথবা কি আর, এরপরে পাস্ট ফর্মের ক্ষেত্রে আছে কি ওয়াজ এবং ওয়্যার। এখন আমার কাছে কথা হচ্ছে যে আমরা তো এগুলো নিতে পারবোই না, কারণ আমাদেরকে পাস্ট টেন্স বলছে। সো পাস্ট টেন্সের ক্ষেত্রে আমরা ওয়াজ কে অ্যালাউ করতে পারবো না, তাহলে অ্যালাউ কে, ওয়্যার, সিম্পল হিসাব। সো আমার অ্যাজ ইফ এবং অ্যাজ দো এর পূর্বে যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয়, তাহলে আমার পরেরটা কি হবে, পাস্ট ইনডিফিনিট। বুঝে গেছে না, যাই না গেলে বলেন, দ্রুত কমেন্ট করেন। নাফিসা আক্তার, অনিকা, আনিকা, থ্যাংক ইউ। আপনারা এত অলস কেন ভাইয়া? আমি এটা মুসলাম না, আমি থামি একটু পড়তেবার বলবেন যে দ্রুত হচ্ছে হলো পড়ায় মুছে ফেলাইছেন। ক্লিয়ার? ক্লিয়ার? একটা স্ক্রিনশট দিয়ে রাখেন, দ্রুত দিয়ে খাতায় নোট করে নেবেন। আর আপনারা রেগুলার নোট পোস্ট করে থামাইছেন কেন ভাইয়া? ঠিক আছে, নোট পোস্ট করে থামাবেন না প্লিজ। আচ্ছা, এরপরে দেখেন যে এরপরে দেখেন আমরা যদি অ্যাজ ইফ এবং অ্যাজ দো এর পূর্বে যদি কোনো সময় কি ইউজ করি ভাইয়া, পাস্ট ইনডিফিনিট ইউজ করি। কি ইনডিফিনিট? পাস্ট ইনডিফিনিট ইউজ করি, তাহলে পরে আমাদেরকে কি করতে হবে, পরে আমাদেরকে পাস্ট পারফেক্ট ইউজ করতে হবে। কি করতে হবে, পাস্ট পারফেক্ট। পাস্ট ইনডিফিনিট আর একটা হচ্ছে পাস্ট পারফেক্ট।
শুনেন, আপনাদের রিটেনের জন্য আপনারা প্রস্তুতি নেন, রিটেনের জন্য আপনাদেরকে প্রস্তুতির জন্য বলি, প্রতিদিন বেশি না, এই যে 10 মিনিট যে কোনো একটা ইংরেজির মানে পত্রিকা অথবা নেটে সার্চ দিয়ে পত্রিকা বের করে অ্যাটলিস্ট 10টা মানে অ্যাটলিস্ট 10 মিনিট আপনারা একটা প্যারাগ্রাফ পড়বেন, অথবা কোনো বিষয়ের উপর সমসাময়িক বিষয়ের উপর, যেমন আপনার হইতে পারে সেটা মাই ফ্যামিলি মানে অ্যাবাউট ইউর সেলফ দিয়ে শুরু করবেন, অ্যাবাউট ইউর সেলফ, তারপরে হচ্ছে হলো আপনার অ্যাবাউট ইউর প্যারেন্টস, দ্য প্লেস অলরেডি ইউ হ্যাভ ভিজিটেড, তারপরে হচ্ছে হলো ইউর ফ্রেন্ড, তারপরে হচ্ছে হলো ইউর দ্য হিস্টোরিক্যাল প্লেস, তারপরে পদ্মা সেতু, তারপরে এরকম আপনার কি আছে পেট্রো রেল, তারপরে আছে ট্রাফিক জ্যাম, এরপরে আছে মনে করেন উইন্টার মর্নিং বা এরকম টাইপের যত সমসাময়িক জিনিস আছে, যেমন আপনার কি বলছে করোনা ভাইরাস, তারপরে আপনার হচ্ছে হলো এরকম সমসাময়িক যত ইস্যুস গুলা পাবেন, এই ইস্যুস গুলোর উপর আপনারা একটু 10 মিনিট সময় দিবেন, একটা করে প্যারাগ্রাফ পড়বেন, পড়ে ওগুলা 10 মিনিট পরে কি করবেন লেখার চেষ্টা করবেন। গ্রামার কিভাবে এখন মানে চিন্তা করতেছেন যে গ্রামার কিভাবে বুঝবেন, রাইট? ভাইয়া আমাকে কারেকশন গুলো একটু যদি সলভ করে বা আমাদের কারেকশন করাই দিব, কোনো টেনশন নাই, কারেকশন কত কারেকশন সলভ করা হবে, জাস্ট একটু ট্র্যাকে থাকেন, ধৈর্য ধরে থাকেন, হ্যাঁ কারেকশন সলভ করে দিব, কোনো সমস্যা নাই, কারেকশন সহ আরো অনেক কিছু সলভ করে দিব, মানে মানে সলভ করবো আমরা, এরপরে তো আমাদের কোনো কাজ নেই, এরপরে আপনাদের লেকচার শিট ওয়াইজ ধরে ধরে লেকচার শিট সলভ করব প্লাস এরপরে আপনাদেরকে একটা হ্যাকস শিখাই দিব আজকে, একটা অ্যাপসের নাম বলবো, আপনারা সুন্দর করে যে 10 মিনিট সময় দিচ্ছেন না, এই 10 মিনিটে যে লেখাগুলো লিখছেন এই ঠিক এগুলো কপি করে পেস্ট করবেন ওই জায়গায়, অটোমেটিক্যালি দেখাই দিবে যে আপনার কোন জায়গায় ভুল আছে কোন জায়গায় ঠিক আছে, ঠিক আছে? এই এআই এখন এত বেশি ফাস্ট হয়ে গেছে, এগুলো আপনাদেরকে, এটা শুধুমাত্র আপনাদেরকে দিব, কিন্তু প্রমিস কারো কাছে মানে এগুলা হ্যাকস মানে বাইর করা যাবে না, বুঝা গেছে? ঠিক আছে, যদি প্রমিস করেন তাইলে দিব, আদারওয়াইজ দিব না। বলেন না, এই তো বিষয় তো প্রমিস করতে হবে আগে, এখন আবার যদি এরকম প্রমিস করেন যে প্রমিসেস আর মিন টু বি ব্রোকেন, সত্য তৈরি হয় ভঙ্গের জন্য, তাইলে হবে না, ঠিক আছে? যেগুলা দিয়ে অটোমেটিক্যালি আপনারা মনে করেন ওই অ্যাপস দিয়ে অ্যাপসে কপি করে পেস্ট করবেন, আপনার গ্রামার চেক অটোমেটিক্যালি বের হয়ে আসবে যে গ্রামারে কোন কোন জায়গায় ভুল আছে, ঠিক আছে? কারো দেখে আগ্রহ নাই তারা, হ্যাঁ আর গুগলে হবে না, গুগলের কাহিনী আছে, গুগলে হবে না, গুগলে মানে হবে কিন্তু ওকে প্রমিস, নবীর হোসেন প্রমিস, ওকে কালকে প্রমিস ডে ছিল তাই না? ওই তো যাই হোক, কালকে মানে আজকে আমাদের কাছে, ঠিক আছে? ওকে প্রমিস ডে চলে গেল, গেছে তো কি হয়েছে, কোনো সমস্যা, আমরা বানাই নিব প্রমিস ডে, ঠিক আছে? কোনো টেনশন নাই, কোনো টেনশনের কোনো কারণ নাই, ঠিক আছে? আমি করছি ভাইয়া অ্যাপ দিয়ে, গুড, এই তো ওকে ডান, ঠিক আছে? এই জিনিস দেখাই দিব, প্লিজ 10টা মিনিট করে সেন্টেন্স বিল্ড করার চেষ্টা করেন, সেন্টেন্স বিল্ডের উপরে ক্লাস দিব আমি, সেন্টেন্স বিল্ডের উপরে প্রায় 3টা ক্লাস পড়বে আপনাদের পড়াপর, অলরেডি ক্লাস নেওয়া আছে, আপনাদের যদি মন চায় যে আমার ক্লাসগুলো দেখবেন ইউটিউবে দেওয়া আছে, ফেসবুকে দেওয়া আছে, সো যে ইউটিউবে যে ওই সেন্টেন্স মানে বেসিক সেন্টেন্স স্ট্রাকচারের ক্লাসগুলো করে নিতে পারেন, কোনো সমস্যা নেই, সেন্টেন্স স্ট্রাকচার এবং ভোকাবুলারিগুলো প্লিজ সোনারা ময়নারা পাখিরা, সেটা হচ্ছে যে আপনারা ওই যে ডে 1 ডে 2 যেভাবে দেওয়া আছে এগুলা একটু আল্লাহর রস্তে এগুলা মুখস্থ করেন, এগুলা খুবই ইম্পর্টেন্ট, এগুলা থেকে কোশ্চেন আসবে 100%, ঠিক আছে? এইগুলা একটু আমি জানি আপনাদের কষ্ট হচ্ছে, কিন্তু কিছু করার নেই, একবার যদি খালি রিভিশন দিয়ে শেষ করে ফেলতে পারেন তাইলে বাকি আর কাহিনী খালাস, কাহিনীর কোনো ধরনের কোনো জটিলতা নাই, প্রোভার্বস থাকবে, প্রোভার্বস পিসি দাসের প্রোভার্বস গুলো শেষ করে ফেলেন, 539 নম্বর পেজে আছে, সবগুলো শেষ করে ফেলেন, প্লাস হচ্ছে হলো লেকচার শিটে আমি প্রোভার্বসের জন্য আরো কিছু ম্যাটেরিয়ালস দিব, টেনশন নাই, ঠিক আছে? এই রিটার্নের প্রিপারেশনটা কিন্তু মাস্ট লাগবে, হ্যাঁ, আর ওই ভোকাবুলারি, ঠিক আছে? বাকি গ্রামার পার্ট আমি দেখবো ইনশাল্লাহ, প্লিজ আমি জানি না হিন, কিন্তু কিছু করার নাই, শোনা এই মানে এই ভোকাবুলারি থেকে 5 মার্ক থাকবে, ঠিক আছে? সেন্টেন্স কমপ্লিশন, সেন্টেন্স কারেকশন, এগুলোর দায়িত্ব আমার, আমি আগে উঠে শেষ করি, হ্যাঁ একটা একটা করে পার্ট বাই পার্ট আমাকে শেষ করার সুযোগ দেন, আমি প্রমিস করতেছি যে হচ্ছে হলো আমি এগুলো শেষ করাই দিব, আমাদের কোর্স এই মাসের মধ্যে ইনশাল্লাহ 100% শেষ হয়ে যাওয়ার কথা, যদি সুস্থ থাকি ভালো থাকি, আপনারা দোয়া করেন, আপনারা সুস্থ থাকেন, 100% এই মাসের মধ্যে শেষ হয়ে গেলে মার্চ এপ্রিল কি করব আমরা, মে মাসে যে আপনাদের পরীক্ষা, এই 2 মাস কি করবো আমরা, ফাঁকি ছেড়ে দিব? আমি বলছি 25টা ক্লাস জন্য কি 25টা ক্লাস আর বেশি নিব না, মানে অসম্ভব, 25 কেন 50টা ক্লাস হলে আমি নিব ইনশাল্লাহ, কিন্তু পরিশ্রম আমি করবো, কিন্তু আপনাদের একটু লেগে থাকেন প্লিজ।
সবগুলো আমার প্র্যাকটিস শিট তো দেওয়া আছে, প্র্যাকটিস শিট দেওয়া আছে, ঠিক আছে। এছাড়া চাইলে আপনারা মাস্টার বইটা কিনে নিতে পারেন, হি ইজ গুড, আমার কাছে মনে হয় তার বইগুলো অস্থির, তার বইটা অস্থির, মাস্টার বইটা আপনি কিনে চাইলে প্র্যাকটিস করতে পারেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে। এই ক্ষেত্রে এখন দেখেন আমি যেটা বলছি যে অ্যাটলিস্ট এই অ্যাডভাইসটা আমার একটু শুনেন ভাই, কারণ আমার সামনে নাই, আপনারা যদি আমার সামনে থাকতেন আমার জন্য সুবিধা হইতো, যেহেতু আমার সামনে নাই, এক একজন কেউ টেকনাফ, কেউ তেতুলিয়া, কেউ রূপসা, কেউ পাথরিয়া, সো যার কারণে আমি আসলে এইভাবে তো কন্ট্রোল করা সম্ভব না। সো আপনারা একটু আমার এই কথাটা শুনেন প্লিজ, আমি বারবার বলতেছি যে মানে রিটেন পার্টটাকে আপনারা একটু সেন্টেন্স মেকিং, অর্থাৎ সেন্টেন্স মেকিং, ট্রান্সলেশন, এগুলো একটু নিজে নিজে করার চেষ্টা করেন, ঠিক আছে। ইনশাল্লাহ ফল খুব তাড়াতাড়ি পাবেন, আর এগুলোর পরে আমি ক্লাস নিব, এগুলো নিয়ে কোনো টেনশন নাই। হ্যাঁ, সব করে ফেলেন, কোনো সমস্যা নাই ভাই, বেশি পড়লে কোনো ক্ষতি নাই। হ্যাঁ, আচ্ছা দেখেন, এরপরে আমি ক্লাস শেষে আমি অ্যাপটা দিয়ে দিব, ওই অ্যাপটা আমি আপনারা একটু প্লে করে, মানে প্লেইং জাস্ট ইউ জাস্ট প্লে উইথ দিস অ্যাপস এন্ড ইউ উইল গেট ইজিলি আন্ডারস্ট্যান্ড অ্যাকচুয়ালি আপনার কি করতে হবে। সো দেখেন, আমরা বলছি অ্যাজ ইফ এবং অ্যাজ দো এর পূর্বে যদি পাস্ট ইনডিফিনিট থাকে, তাহলে আমাদেরকে পরে কি করতে হবে, পাস্ট পারফেক্ট করতে হবে। কি করতে হবে, পাস্ট পারফেক্ট। যেমন আমি যদি বলি হি বিহেভড অ্যাজ ইফ, সে এমন ভাবে ব্যবহার করতেছিল অ্যাজ ইফ, যেন সে হি হ্যাড নোন এভরিথিং, অর্থাৎ সে এমন ভাবে ব্যবহার করতেছিল যে যেন সে কি সবকিছুই জানে। অর্থাৎ মাথায় রাখেন, ইফ এর পূর্বের ক্লজটা যদি পাস্ট ইনডিফিনিট হয়, তাহলে পরেরটাকে আমাকে কি করতে হবে, পাস্ট পারফেক্ট করতে হবে। যার দ্য সেম থিংস, আনলেসটা একটু গুরুত্বপূর্ণ, আপনাদের একটু না মানে বেশ খানিকটা গুরুত্বপূর্ণ। আনলেসের ক্ষেত্রে আপনাকে মাথায় রাখতে হবে যে আনলেস মানে হচ্ছে যদি না, ঠিক আছে, যদি না, আনলেস ইউ ওয়ার্ক হার্ড, যদি না তুমি কঠোর পরিশ্রম করো, ইউ উইল নট শাইন ইন লাইফ, ঠিক আছে। শাইন এর পাস্ট ফর্ম কি, শোন। মাথায় রাখবেন, আনলেস জিনিসটাই হচ্ছে নেগেটিভ, যার কারণে আনলেস এর পরের বাক্যটাকে, অর্থাৎ আনলেস আনলেসের সাথে যে জিনিসটা যুক্ত হয়ে আছে, সেইটাকে আপনি কখনো কি করতে পারবেন না, সেটা কখনো নেগেটিভ করতে পারবেন না। কিন্তু তার পরের ক্লজটাকে আপনি কি চাইলে কি করতে পারবেন, নেগেটিভ করতে পারবেন, কিন্তু আনলেস যুক্ত না। বুঝতে পারছেন? কারণ আনলেস নিজেই যদি না অর্থ ব্যবহার করতেছে, তাহলে আপনি এর পরে কেন ব্যবহার করতে যাবেন যে নেগেটিভ। তাই আনলেস এর পরে আপনারা লিখে নিতে পারেন নো নট অথবা নেভার এর কি হয় না, প্রয়োজন হয় না। নো নট অথবা নেভার এর কি হয় না, প্রয়োজন হয় না। এখন একটা জিনিস দেখাই আপনাদের, সেটা হচ্ছে এটা গেল অ্যাজ ইফ এবং অ্যাজ দো, প্রিভিয়াস ইয়ার্স এর কোশ্চেন গুলো সলভ করে ফেলবেন। আমরা আজকে যেখানে ঢুকবো মূলত অ্যাট এ গ্ল্যান্স। হ্যাঁ, অ্যাট এ গ্ল্যান্স আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে অ্যাট এ গ্ল্যান্স আপনাদের কাজই হচ্ছে, আমি এটা মুছে দিলাম, ঠিক আছে, মুছে দিয়ে আপনাদেরকে আমি টেন্সে ঢুকে গেলাম, ঠিক আছে, টেন্সে ঢুকে গেলাম। সেটা হচ্ছে যে টেন্সে ঢুকে যাওয়ার ক্ষেত্রে আপনাদের মাথায় রাখতে হবে টেন্স অ্যান্ড সিকোয়েন্স অফ টেন্স। আচ্ছা, সিকোয়েন্স অফ টেন্সের ব্যাপারটা পরে, এইটা নিয়ে একটু কাহিনী আছে, এই জায়গায় আগে আমি একটা হ্যান্ড নোট দিব, তারপরে সিকোয়েন্স অফ টেন্সের জিনিসটা নিব। মূলত টেন্সের ক্ষেত্রে আপনাদেরকে বলি টেন্সের চিনিবার উপায়, কি বললাম, টেন্সের চিনিবার উপায় এবং স্ট্রাকচার একদম ঠোঁটের আগায় থাকতে হবে, ঠিক আছে। চিনিবার উপায় এবং কি স্ট্রাকচার এই জিনিসগুলো একদম কি থাকতে হবে, ঠোঁটের আগায় থাকতে হবে। মাথায় রাখবেন, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের চিনিবার উপায় কি, প্রেজেন্ট ইনডিফিনিট চিনিবার উপায় হচ্ছে আ এ অন্তস্থ র, এ অন্তস্থ র। মাথায় রাখবেন যে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ইনডিফিনিট অথবা এটাকে বলা হয় সিম্পল, প্রেজেন্ট সিম্পল টেন্স। প্রেজেন্ট সিম্পল টেন্সের ক্ষেত্রে আপনারা মাথায় রাখবেন যেটা আমি যাই, আমি খাই, আমি পড়ি, এই জিনিসগুলো যখন ব্যবহার করা হয় তখন সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করি কি, সিম্পল। যেমন দেখেন এর স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস কি, এক্সটেনশন, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। এখন খেয়াল করেন যে সাবজেক্টের পরে কি, সাবজেক্ট প্লাস, এটাকে যদি নেগেটিভ করতে যাই তাহলে ডু অথবা ডাজ আসবে, কি আসবে, ডু অথবা ডাজ নট প্লাস ভার্বের কোন ফর্ম, মেইন ভার্ব, ভার্বের কোন ফর্ম, ভার্বের বেস ফর্ম, কোন ফর্ম, বেস ফর্ম, অর্থাৎ V0, ভার্বের বেস ফর্ম প্লাস হচ্ছে কি আমার এক্সটেনশন, প্লাস কি বসবে আমার এক্সটেনশন। অর্থাৎ এইভাবে আমাদেরকে ব্যবহার করতে হবে, ঠিক আছে। আচ্ছা,
একটু ওয়েট, মোবাইলের চার্জ শেষের পথে। সো এখন দেখেন ভার্ব প্লাস এক্সটেনশন। এখন যদি আমরা এরকম লিখি যে আমি ভাত খাই না বা আমি যাই না, আই ডু নট, আমি কাজটা করি না, আই ডু নট ডু দ্য জব, আই ডু নট ডু দ্য জব। এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে এই ডু নটের পরে আবার ডু কই থেকে আসলো? ভাইয়া এইটা আমার অক্সিলারি ভার্ব আর এইটা আমার কি বাক্যে মেইন ভার্ব। এটা আমার অক্সিলারি আর এটা কি মেইন ভার্ব। এটা খুলে 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 ইয়া করতে পারো, মানে এনে ফালাই দিতে পারো, সমস্যা নেই। লাইফ থেকে এটা গিয়ে হচ্ছে প্যাড দিয়ে দেখতেছি আমি, সমস্যা নেই। একটু সময় দিয়ে সাথে থাকিবেন প্লিজ, ঠিক আছে? ঠিক আছে। সো এরপরে যেটা সেটা হচ্ছে যে আমরা মূলত যেটা বলতেছিলাম যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, মূলত আজকে একটু কনসেপ্ট নিয়ে কথা বলি, একটু কনসেপ্ট বোঝার চেষ্টা করেন। সেটা হচ্ছে যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের কনসেপ্টটা হচ্ছে এইরকম যে কোনো একটা কাজ অতীতেও ঘটে, মানে অতীতেও ঘটেছে, বর্তমানেও ঘটছে, ভবিষ্যতেও ঘটবে। এই ক্ষেত্রে আমরা কি ইউজ করি? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। মূলত একটা জিনিস খেয়াল করেন, যদি ধরেন যে নবীরের সাথে আমার দেখা হয়েছে, হ্যাঁ, নবীর এখন মনে করেন যে এই আপনাদের হচ্ছে হলো ক্লাসরুম, ক্লাসরুমের এই জায়গাটায় হচ্ছে হলো হোয়াইট বোর্ড, দরজা এখানে, হ্যাঁ, দরজা এখানে। এখন নবীর করছে কি, আমি নবীরকে বললাম যে এটা হাত দিয়ে ঢুকে, তার মানে কোন পাশে এটা? নবীর যদি এরকম থাকে তাহলে ওর বাম পাশে এটা আর ডান পাশে এটা। তো আমি নবীরকে 5 দিন আগে জিজ্ঞেস করলাম, নবীর তুমি যে ক্লাসরুমের ভিতরে ঢুকছিলা, তো তোমার ঢুকে হোয়াইট বোর্ডটা কোন পাশে ছিল? নবীর বলতেছে ভাইয়া বাম সাইডে ছিল। এটা কবে বল জিজ্ঞেস করছি? আজ থেকে 5 দিন আগে। হ্যাঁ, এখন সুন্দর করে নবীরকে আমি জিজ্ঞাসা করছি, আজকে জিজ্ঞাসা করতেছি, নবীর টুডে, নবীর তুমি যে ক্লাসরুমে ঢুকছো হোয়াইট বোর্ডটা কোন পাশে, হাতের ডান পাশে না বাম পাশে? বলছে ভাইয়া হাতের বাম পাশে। তাই না? আজ থেকে যদি আমাদের হচ্ছে হলো, মাথায় রাখেন, আজ থেকে যদি আমাদের ঠিক নবীরের সাথে আমার, নবীরের সব শেষ, নবী ইউনিভার্সিটিতে ঢুকছে, ইন দ্যাট কেস আমরা নবীরকে জিজ্ঞেস করতেছি, নবীর এই ইয়াটা কোন পাশে, কি বলে হচ্ছে হলো মানে হোয়াইট বোর্ডটা কোন পাশে? নবীর বলতেছে কি ভাইয়া গেট দিয়ে ঢুকে হাতের বাম পাশে। দেখেন তো কোন জিনিসের চেঞ্জ হয়েছে? অর্থাৎ ওই হোয়াইট বোর্ডটা, মূলত প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের কনসেপ্টটা হচ্ছে এরকম, কোন একটা কাজ অতীতেও ঘটছে, এই তো ডু ভার্ব, যে এইটার মানে হচ্ছে আসতেছি, হ্যাঁ, আগে শেষ করে নেই। সেটা হচ্ছে যে আজকে জিজ্ঞাসা, আজ থেকে 2 দিন, 2 ইয়ার্স লেটার, 2 ইয়ার লেটার, 2 বছর পরে আর কি, তখন আমরা কি ব্যবহার করব? সেম জিনিসটা যদি দুইটা কাজ না ঘটে, এক নাম্বার ন্যাচারাল ডিজাস্টার অথবা হিউম্যান ইনফোর্সমেন্ট। অর্থাৎ ন্যাচারাল ডিজাস্টার বলতে কি বুঝাইছে? যে ন্যাচারাল ডিজাস্টার মানে বোঝানো হয়েছে যে প্রাকৃতিক দুর্যোগ। এখন এটা যদি মানে ইয়া হয়ে পড়ে যায়, কি বলে, ভূমিকম্প হয়ে পড়ে যায়, ঠিক আছে, তাইলে তো আর কিছু করার নাই। এটা যদি খুলে পড়ে যায়, ভেঙে পড়ে যায়, তাহলে তো কিছু করার নাই। আর যদি এইটা এখান থেকে ক্লাসরুম থেকে এই পাশ থেকে তুলে যদি মানুষ এই পাশে না লাগায়, দেখেন এটা কিন্তু ওই যে নিউটনের একটা সূত্র আছে যে কোনো বস্তুকে যদি আমরা আঘাত করি, হ্যাঁ, সেই বস্তুর কোনো বস্তুকে বল প্রয়োগ করা মাত্র, অর্থাৎ নিউটনের থার্ড ল না, সেকেন্ড ল আর ফার্স্ট ল এরকম, যে কোনো বস্তুকে আঘাত না করা পর্যন্ত ওই বস্তু চিরকাল ওই অবস্থাতেই থাকবে। অর্থাৎ এখন এই ক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মানে সেন্সটা হচ্ছে ঠিক এইরকম। অর্থাৎ যখন আপনি এই জিনিসটা সচরাচর ঘটে থাকে, যেমন আপনারা 3 মাস যে আমার কাছে পড়তেছেন, আপনারা যদি বলেন যে আপনারা কার কাছে পড়েন, আপনারা বলবেন যে আমরা তৌফিক ভাইয়ের কাছে পড়ি। সো তৌফিক ভাইয়ের কাছে পড়ি, রশ্মি আসতেছে। সো এটা হচ্ছে হলো কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের কনসেপ্ট। কি বললাম? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের কথাটা কি বুঝতে পারছেন? যদি কনফিউশন থাকে তাহলে আরেকবার বলেন। হ্যাঁ নাফিসা, এই ডু এর ব্যবহারটা বুঝাই দিই, একটু দেখেন। আমি বলছি কি, আপনি দেখেন যে আমি বলতেছি যে আমি কাজটা করি, ইংলিশ কি, আমি কাজটা করি, তাহলে আই ডু দা জব, আই ডু দা জব। এখন ডু আছে না, এখন এই ডু মানে তো করা। এখন আমি বলতেছি আমি কাজটা করি না, তাহলে কি হবে? আই ডু নট, আই ডু নট ডু দা জব, আমি কাজটা করি না। এই যে ডু নটের পরে কি হয়েছে? ডু নটের পরে আমাকে ডু ব্যবহার করা হয়েছে। অর্থাৎ এইটা হচ্ছে হলো কি আমার অক্সিলারি ভার্ব, আর এইটা হচ্ছে হলো কি আমার মেইন ভার্ব। এটা হলো কি আমার মেইন ভার্ব।
নাফিসা বুঝছেন? হ্যাঁ, আচ্ছা এখন এই ক্ষেত্রে এখন দেখেন আমরা যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে যাই, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে চিনিবার উপায় কি? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে চিনিবার উপায় হচ্ছে তেসি, তেসো, আর একটা হচ্ছে কি তেসেন। তেসি, তেসো, তেসেন। তার মানে হচ্ছে হলো মানে অথবা বাংলায় আপনি বলতে পারেন ছি, ছ, আর একটা কি ছেন। ঠিক আছে, আমি খাচ্ছি, আমি যাচ্ছি, আমি পড়তেছি। ঠিক আছে, আরেকবার বলুন। আচ্ছা ঠিক আছে, আরেকবার বলতেছি, একটু এটা শেষ করে নিই যে তেসি, তেসো, তেসা অথবা ছি, ছ, ছেন, এইটা আমাদের কি করতে হয়? এই ক্ষেত্রে আমাদেরকে মাথায় রাখবেন যে আপনি কোনো একটা কাজ শুরু করছেন। ঠিক আছে, এখন এই যে মনে করেন যে এইটা হচ্ছে হলো একটা কাজের স্টার্টিং পয়েন্ট, এইটা কি স্টার্টিং পয়েন্ট, এবং একটা হচ্ছে কি এন্ডিং পয়েন্ট। ঠিক আছে, এন্ডিং পয়েন্ট, একটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট আর একটা কি এন্ডিং পয়েন্ট। এখন কেউ এই জায়গায় এসে জিজ্ঞাসা করতেছে, আচ্ছা তোমরা কি করতেছো? আপনি বলতেছেন উই আর রিডিং, অর্থাৎ আমরা পড়তেছি বা স্টাডি। ঠিক আছে, আমরা কি করতেছি? পড়তেছি। ইন দ্যাট কেস আপনাকে এই জায়গায় কি মাথায় রাখতে হবে বলেন তো? যে আমরা পড়তেছি অথবা আপনি যেহেতু পড়তেছি তার মানে আমাদের অবস্থান কোথায়? তার মানে উই আর ইন দ্য মিডিল, উই আর ইন দ্য মিডিল অফ দ্য অ্যাকশন, অর্থাৎ আমরা কাজের কোথায় আছি? কাজের মাঝখানে আছি। আমরা কাজের কোন জায়গায় আছি? উই আর ইন দ্য মিডল অফ দ্য অ্যাকশন, আমরা কাজের মাঝখানে আছি। সুতরাং এটাকে আমরা বলতে পারি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস এম, ইজ এবং আর, এম ইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস কি প্লাস হচ্ছে এক্সটেনশন। এম ইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস আছে কি প্লাস হচ্ছে আমার এক্সটেনশন। কেমন? অর্থাৎ আই এম ডুইং, আই এম রিডিং, আই এম স্টাডিং, এগুলা বুঝাইছে। এখন আরো একটা জিনিস খেয়াল করেন। আচ্ছা ইয়া ব্যান্ডটা কোথায়? সো এই জিনিসগুলো অর্থাৎ আপনারা সো কোনো কিছু কাজের কি বুঝাচ্ছে, অর্থাৎ আপনারা যখন দেখবেন যে হচ্ছে কাজের মাঝখানে আছেন, ইন দ্যাট কেস আপনাদেরকে কি ব্যবহার করতে হয়? অর্থাৎ কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করতে হয়। কি ব্যবহার করতে হয়? যখন কাজের মাঝখানে থাকি তখন আমাদেরকে কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করতে হয়। তার মানে আপনারা কাজের কোথায়? ইউ আর ইন দ্য মিডল অফ দ্য অ্যাকশন, আপনি কাজের মাঝখানে। ঠিক আছে, আমি কয়েকটা বইয়ের পেজের ছবি তুলে দিব, এগুলো একটু পড়ে নেবেন, হ্যাঁ, যাতে করে আরো বেশি টেন্সের মাথায় রাখেন। টেন্স হচ্ছে হলো কি মানে টেন্স ইজ কল্ড দ্য সোল অফ ইংলিশ গ্রামার। টেন্স হচ্ছে ইংলিশ গ্রামারের আত্মা। এখন সোল বানান দুইটা আছে, এস ও এল ই সোল আর এস ও ইউ এল সোল। এই সোল মানে হচ্ছে জুতোর তলা। ঠিক আছে, জুতোর তলা। আর এই সোল মানে হচ্ছে হলো কি আত্মা। এই সোল মানে কি আত্মা। এখন একটা জিনিস খেয়াল করেন, সেটা হচ্ছে যে প্রেজেন্ট কন্টিনিউ এখন আছে হলো প্রেজেন্ট পারফেক্ট। কি বললাম? প্রেজেন্ট পারফেক্ট। ভাইয়া এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে চিনিবার উপায় কি পড়ছিলাম? তেসি, তেসো, তেসে অথবা ছি, ছ, ছে, এর সাথে যদি খালি আপনি লাম যোগ করে দেন, যে তেসিলাম, তেসিলো, তেসিলেন, সে করছিল, তিনি করছিলেন, আর সে আমি করছিলাম। এই করছিলাম থাকলে এটা কি হয়ে যায়? পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আসবো তার আগে প্রেজেন্ট পারফেক্টটা একটু জেনে নেই। প্রেজেন্ট পারফেক্টটা কি? ধরেন কারে দিয়ে ডাকবো, এইখান থেকে ধরেন যে আচ্ছা এই ধরেন যে হচ্ছিল মাহিনকে ডাক দিলাম। এই ধরেন মাহিনের প্রতি আমার খুব রাগ আছে, হ্যাঁ, মাহিন এখন চিন্তা করছে মাহিনের সাথে আমি ক্লাস নিয়ে বেরিয়েছি, মাহিনের সাথে আমার দেখা মানে মাহিন আর মাহিনের সাঙ্গপাঙ্গ অর্থাৎ গ্যাং নিয়ে চিন্তা করতেছে যে আজকে ভাইয়ার পকেটে ইন্দুর ঢুকায় কুচি কুচি করে কাটবো। হ্যাঁ, এখন মাহিন করলো কি, মাহিন তার বন্ধু বান্ধবীকে নিয়ে বলতেছে যে চল। তো আমি ক্লাসরুম থেকে বের হয়ে ঠিক পাশে একটা রেস্টুরেন্ট খাইতে গেছি। এই সময় মাহিন আমার মুখের সামনে এসে বলতেছে, আমি হাত ধুয়ে খাইতে বসছি, মাহিন আমার মুখের সামনে এসে বলতেছে ভাইয়া আসসালামু আলাইকুম। আমি বললাম ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা মাহিন, ভালো আছো? মাহিন বলছে হ্যাঁ ভাইয়া ভালো আছি। এখন ব্যাপার হচ্ছে আমি তো ভদ্রতার খাতিরে আমাকে কি বলতে হবে যে মাহিন খাইছো নাকি খাবা, মানে সরি খাইছো না মাহিন, চলো একসাথে খাই। সো মাহিন বসে গেল। ঠিক আছে, এখন 3-4 জন মিলে সমান তালে মনে করেন এমন ইয়া করছে, ঠিক আছে, যাতে মনে করেন যে বিল আসছে 5K। কত? 5K। এখন
আমি পকেট থেকে বের করে বিলটা দিয়ে দিলাম। এখন দিয়ে দেওয়ার পরে এখন ঠিক মাহিনের বাসায় যে খুব রিগ্রেট ফিল হয়েছে, মাথায় রাখেন এই যে রিগ্রেট ফিল হয়েছে না, এই রিগ্রেটের পরে এখন মাহিন চিন্তা করতেছে আচ্ছা নেক্সট দিন ভাইয়ারে এটা একটু পোষায় দেওয়া উচিত। এরপরের দিন আমি ক্লাস নিয়ে আবার বের হয়েছি, বের হয়ে ক্ষুধা লাগছে, খাবো, রেস্টুরেন্টে বসছি। ঠিক আছে, রেস্টুরেন্ট বানানটা মনে রাখেন, RESTAURANT, রেস্টুরেন্ট, AURANT, রেস্টুরেন্ট। হ্যাঁ, এরকম সময় মাহিন করছে কি, আমার মুখের সামনে এসে মাহিন আবার বলতেছে ভাইয়া আসসালামু আলাইকুম। উফ, এবার দিলের মধ্যে কেমন লাগতেছে চিন্তা করেন, গতকালই কিন্তু 5K গেছে অলরেডি। সো এখন চিন্তা করতেছে আল্লাহ, এখন আবার ভদ্রতার খাতিরে বলা লাগতেছে যে মাহিন খাইছেন নাকি, মানে খাইছেন নাকি, চলেন একসাথে খাই। মাহিন এবং মাহিনের সাঙ্গপাঙ্গ নিয়ে বলতেছে যে না আমরা খাই নাই। সো আমরা খাইছি ভাইয়া, কিন্তু আজকে আমরা আপনাকে ট্রিট দিব। হ্যাঁ, ট্রিট দিবেন? আচ্ছা, ইন দ্যাট কেস, ঠিক আছে, ইন দ্যাট কেস মাথায় রাখবেন যে এই সময় যেটা ঘটছে যে অলরেডি দেখেন মাহিনের সামনে এত ডেলিশিয়াস ফুড, কিন্তু মাহিন কিন্তু কি করে নাই, আর খায় নাই, বিকজ মাহিনের যে স্টোমাক এটা টোটালটা কি খাবার দ্বারা পরিপূর্ণ। প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলতে গেলে আমরা একটা জিনিস বুঝতে পারি যে কোনো কাজ শেষ হয়ে গেছে কিন্তু তার প্রভাব না এখনো আছে। এই যে প্রভাব, প্রভাব, এই প্রভাব মাথায় রাখেন, একটা আছে এফেক্ট, এফেক্ট হচ্ছে ভার্ব, এফেক্ট কি ভার্ব, আর ইফেক্ট কি, ইফেক্ট শব্দের অর্থ হচ্ছে প্রভাব, এইটা হচ্ছে নাউন, এইটা হচ্ছে কি নাউন। এখন মূলত যে প্রভাব, এই এফেক্ট, ইফেক্ট এখনো আছে, কি আছে ইফেক্ট। এই যে মাহিন কিছুক্ষণ আগে খাইছে না, খাওয়ার পরেও দেখেন মাহিনকে এত কিছু বলা হইলো, কিন্তু মাহিনকে এত রিকোয়েস্ট করলাম, এত অফার করলাম যে মাহিন এটা খান ওইটা খান, বলছে না ভাইয়া, মাহিন এবং মাহিনের সাঙ্গপাঙ্গ কেউই কি করলো না, খাইতে চাইলো না। তার মানে এইটা হচ্ছে কাজ হয়ে গেছে কিন্তু তার প্রভাব এখনো আছে। লাইক যে আমরা ওই যে পড়ছিলাম না যে মাস্ট হ্যাভ, কি বলছিলাম যে অতীতে কোনো একটা কাজ অবশ্যই হওয়া উচিত ছিল, সেই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি, মাস্ট হ্যাভ। তার মানে দ্য রোডস আর ওয়েট, ইট মাস্ট হ্যাভ রেইনড। তার মানে যেহেতু রাস্তাগুলা ভেজা, তার মানে অবশ্যই কি হয়েছে, বৃষ্টি হয়েছে, বৃষ্টি হয়েছিল, তার মানে অতীতে অবশ্যই হওয়া উচিত ছিল বা করা উচিত ছিল। এই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি, এই ক্ষেত্রে আমরা মাস্ট হ্যাভ ব্যবহার করে থাকি। এটা তো গেল এটার হিসাব। আর মূলত এখন যদি আপনাদেরকে কেউ জিজ্ঞাসা করে যে ব্যবহার বলবে, এই যে দেখেন আপনারা সকালবেলা 100% মোবাইলের চার্জ দিয়ে নিয়ে বের হয়েছেন, ঠিক আছে, এইটা বাসায় এসে রাত্রেবেলা বাসায় এসে দেখলেন এটা 5%। তার মানে সকালবেলায় তো আপনি চার্জ থেকে ডিসকানেক্ট করে দিয়েছেন, কিন্তু তারপরও এর প্রভাবটা কি হয়ে গেছে, এর প্রভাবটা থেকে গেছে। যার কারণে আমরা বলি যে প্রভাব, কাজ হয়ে গেছে কিন্তু প্রভাবটা এখনো আছে। মাথায় রাখবেন, বাংলা ক্রিয়ার শেষে যখন যদি কখনো দেখি আছি, আছো, আর একটা কি আছেন, এগুলো যদি দেখতে পাই যে আমি কাজটি করিয়াছি, তিনি কাজটি করিয়াছেন, সে কাজটি করিয়াছে, সেই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি, পাস্ট পারফেক্ট টেন্স। অর্থাৎ আমার স্ট্রাকচার হয় কি, স্ট্রাকচার হয় সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ, এরপরে কি হয় V3, V3 মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফ্রম, ফ্রম ইয়া হচ্ছে প্লাস হচ্ছে এক্সটেনশন, কিশন এক্সটেনশন। অর্থাৎ হ্যাভ হ্যাজ থাকবে প্লাস ভার্বের কোন ফর্ম থাকবে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকবে। মূলত এইটাকেই হ্যাঁ ইনশাআল্লাহ দিব, একদিন দেখা হইলে অবশ্যই ক্যাম্পাসে চান্স পান, ঢাকা অথবা রাজশাহী, ঠিক আছে, ইনশাআল্লাহ আসলে তো দেখা হবে, ঢাকা তো আসি আর রাজশাহীতে গেলে তো অবশ্যই ইনশাআল্লাহ, ঠিক আছে, মানে চান্স হোক আপনাদের সবার, ইনশাআল্লাহ দোয়া করি। অনলাইন এবং অফলাইন যারা আছেন বোধ তাদের জন্য, অফলাইনে কমপ্লেন আপনি অনলাইনে ভালো পড়ান, অফলাইনে পড়ান না, কি পূর্ণতা আছে না চলে গেছে, পূর্ণতা একটু আওয়াজ দিয়েন তো। একটি খাদ্যময় গল্প, এক্স্যাক্টলি, এটা একটা ভালো টাইটেল দেওয়া যেতে পারে, ঠিক আছে, একটু খাদ্যময় গল্প। আচ্ছা, পূর্ণতা আছে না চলে গেছে, ও মনে হয় আইসে পূর্ণতা, ঠিক আছে। সো এই ক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স বুঝে ফেলছি। এরপরে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ভাই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স জিনিসটা কি জানেন, যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স জিনিসটা কি, অর্থাৎ কোনো একটা কাজ সময় ধরে চলছিল। ভাই এইখানে কি লাগ থাকবে জানেন, সময় উল্লেখ থাকবে। স্ট্রাকচার কি, স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ বিন, হ্যাভ অথবা হ্যাজ বিন, ভার্বের সাথে আইএনজি প্লাস কি এক্সটেনশন।
ভাই আপনাদের লেকচার শিটে, হ্যাঁ, ওইখানে পাস্ট পারফেক্ট বলার পরে তারপর আবার মানে পাস্ট ইনডিফিনিট বলার পরে মানে কন্টিনিউয়াস আছে, একটা উল্টাপাল্টা আছে, একটু ঘাবড়ানোর কিছু না, একটু ঠিক করে নিয়েন, ক্লাসটা দেখলে হ্যান্ড নোটটা বলে ঠিক হয়ে যাবে। হ্যাঁ, ওইটা একটু টাইপিং মিস্টেক হয়ে গেছে, ঠিক আছে। এখন ভার্ব প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন। এখন দেখেন এই জায়গায় আমাদেরকে ঝামেলা যে করে সে হচ্ছে সিন্স আর হচ্ছে হলো ফর। এদের জন্য একটা শর্টকাট আছে, শর্টকাটটা হচ্ছে সিন্স প্লাস হচ্ছে সময়, আর ফর প্লাস হচ্ছে সংখ্যা, সংখ্যা প্লাস হচ্ছে কি সময়। যেমন এখন বলতে পারেন যে কেমন, যেমন আমি যদি বলি সোমবার থেকে, সিন্স মানডে, কি বললাম, সিন্স মানডে, অথবা সিন্স মর্নিং, সিন্স কি মর্নিং, মর্নিং। এখন দেখেন আমরা বলতেছি সিন্স 2022, এই যে 2022 দেখেন এই 22 যে বসছে এটা কি মানে এখানে আবার সংখ্যা ভেবে বসেন না, এই টোটালটা কিন্তু একটা সময়, কেমন। আচ্ছা আবার যদি বলি ফর, ফর প্লাস কি আসবে, ফর প্লাস সংখ্যা, যেমন ফর 2 আওয়ার্স, ফর 2 কি 2 আওয়ার্স, ফর 3 মান্থস, ফর 3 ইয়ার্স, অর্থাৎ এগুলোর ক্ষেত্রে আমাদেরকে কি করতে হয়, অর্থাৎ ফর ব্যবহার করতে হয়। মূলত নির্দিষ্ট সময়ের ক্ষেত্রে আমাদেরকে কি ব্যবহার করি, নির্দিষ্ট সময়ের ক্ষেত্রে সিন্স, আর অনির্দিষ্ট সময়ের ক্ষেত্রে ফর। এখন আর এই সিন্স ফরের এই থেরাপি মনে রাখলে, এই মানে স্ট্রাকচার মনে রাখলে আর এই মানে এইটা কষ্ট করে এগুলো মনে রাখার দরকার নেই, নির্দিষ্ট সময় নাকি অনির্দিষ্ট সময়। আচ্ছা থ্যাংক ইউ, ক্রেভিং বেড়ে গেল। আচ্ছা দেখেন এরপরে আছে আমরা মূলত মানে পাস্ট ইনডিফিনিটের একটু গল্পটা শুনি। সেটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট কি জিনিস, হ্যাঁ পাস্ট ইনডিফিনিট কিচ্ছু না, পাস্ট ইনডিফিনিট হচ্ছে যদি অতীতে যেটা কি ছিল এটার স্ট্রাকচারটা মনে রাখেন, যে সাবজেক্ট প্লাস V2 প্লাস হচ্ছে কি এক্সটেনশন, সাবজেক্ট প্লাস V2 প্লাস কি এক্সটেনশন। যেমন আমরা যদি কোনো সেন্টেন্সের ভেতরে ল, লা আর একটা কি দেখি, লাম দেখি, ল লা লাম, এই ক্ষেত্রে আমাদেরকে মাথায় রাখবেন আমাদের যেটা ব্যবহার করতে হয়, ল লা এবং লাম থাকলে আমাদেরকে পাস্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করতে হয়। বা আমি গিয়েছিলাম, আমি খেয়েছিলাম, আমি পড়েছিলাম, আমি তারপরে হচ্ছে কি আমি মুভি দেখে সিনেমা দেখেছিলাম, এই যে আমি আমি মানে কবিতাটি লিখেছিলাম। সো এই যে লেখার ক্ষেত্রে আমাদেরকে কি ব্যবহার করতে হয়, আমি খেলেছিলাম, আই প্লেড ফুটবল, ফুটবল, আই প্লেড ফুটবল লাস্ট নাইট, কি নাইট, লাস্ট নাইট। মাথায় রেখেন কোন সেন্টেন্সের পরে যদি ইয়েস্টারডে কথাটা বলা থাকে, কি বলা থাকে, ইয়েস্টারডে অথবা লাস্ট নাইট, লাস্ট নাইট, চোখ বন্ধ করে আমাদেরকে কি করতে হয়, পাস্ট ইনডিফিনিট করতে হয়। লাস্ট নাইট, লাস্ট ইয়ার, লাস্ট মান্থ, কি বললাম, লাস্ট মান্থ, এগুলোর পরে আমাদেরকে কি ব্যবহার করতে হয়, পাস্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করতে হয়। কোন টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স। ক্লিয়ার। এখন দেখেন আমরা যখন দেখবো এর পরে যে পাস্ট ইনডিফিনিটের পরে আমাদের কি আছে, পাস্ট কন্টিনিউয়াস, কি বললাম, পাস্ট কন্টিনিউয়াস। ভাইয়া পাস্ট কন্টিনিউয়াস কোনটা, পাস্ট কন্টিনিউয়াস গুলো হচ্ছে কোন কাজ, ওই যে তেছিলাম, তেছিল, তেছিলেন, তার মানে এই যে তে ছিলাম, তেছিলাম, তেছিল, তে ছিল, আর একটা কি তেছিলেন, তেছিলেন, এগুলোর পরে আমাদেরকে কি করতে হয়, অর্থাৎ সাবজেক্ট প্লাস ওয়াজ অথবা ওয়্যার, ভার্বের সাথে কি করব, ভার্বের সাথে আইএনজি প্লাস হচ্ছে এক্সটেনশন, কি বললাম, এক্সটেনশন। দেখেন চচ্ছিলাম, চচ্ছিলাম, চচ্ছিল, চচ্ছিল, আর এটা হচ্ছে চচ্ছিলেন, ঠিক আছে, চচ্ছিলাম, চচ্ছিল, চচ্ছিলেন, অর্থাৎ সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার, ভার্বের সাথে আইএনজি প্লাস হচ্ছে কি এক্সটেনশন, কি শোন এক্সটেনশন। যেমন আই ওয়াজ রিডিং, আই ওয়াজ রিডিং দ্য বুক, অর্থাৎ আমি বইটি কি করতেছিলাম, পড়তেছিলাম। এই জায়গায় রিডিং এর পরে আমাদেরকে কি করতে হয়, দেখেন আই ওয়াজ রিডিং, এই যে রিডিং এর পরে আমার কি করতে হয়েছে, আইএনজি, ওয়াজ ওয়্যার এর পরে ভার্বের সাথে আইএনজি করতে হয়েছে। জাস্ট দ্য সেম থিংস আমরা পাস্ট পারফেক্ট টেন্সটাকে একটু দেখে নিতে পারি, যে পাস্ট পারফেক্ট টেন্সটা কি, অতীতে কোনো একটা কাজ যদি এরকম ছিল যে আছিলাম, কি বললাম, আছিলাম, ভাই প্রত্যেকটার সাথে কন্টিনিউয়াসের সাথে কন্টিনিউয়াসের মিল আছে, পারফেক্ট চিনিবার উপর সাথে পারফেক্ট চিনিবার উপর মিল আছে। আছিলা, আছিল, আছিল, আছিলেন, আছি, আছো, আছেন, আর আছিলাম, আছিল, আ ছিল, আর একটা কি আছিলেন, আ ছিলেন, এগুলো মূলত হচ্ছে হলো আমার কি পাস্ট পারফেক্ট টেন্স। স্ট্রাকচার কি, সাবজেক্ট প্লাস হ্যাড, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস
V3 প্লাস কি এক্সটেনশন। ঠিক আছে, যেমন I had done the job, I had done the job, আমি কাজটা করেছিলাম। I had এর পরে কি আছে, had এর পরে V3, had এর পরে কি আছে V3, ভার্বের কোন ফর্ম, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। কোন ফর্ম, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। হোপফুলি বুঝতে পারছেন, কারো কোনো অসুবিধা? এই যে ক্লাস করছিলাম, সাবাস শারমিন আক্তার, থ্যাংক ইউ সো মাচ। ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার ওই চাঁদ জন্য এক ঝলসানো রুটি। হ্যাঁ, কি ম্যাডাম এভাবে তাকাচ্ছেন কেন, পিটাবেন নাকি? হ্যাঁ, তাহলে না তাকান কেন? হঠাৎ করে ডায়লগ দেয়নি, বিষয় হচ্ছে ডায়লগ দিছি, এটা হচ্ছে যে ইয়া দেখে আর কি। MS9 হাসে কেন ভাই? সেটা হচ্ছে যে বাঘের খপ্পরে পড়বেন তাও ভালো কথা, বইয়ের খপ্পরে খবরদার পড়েন না, কেমন? বাঘের খপ্পরে পড়লেও তাও থাবো থুবা দিলে একটু বাঁচার সম্ভাবনা আছে, কিন্তু বইয়ের খপ্পরে পড়লে আর বাঁচার সম্ভাবনা নাই। ঠিক আছে, ঠিক আছে, খবরদার, বি কেয়ারফুল। পোলাপাইন যারা এখনো মানে ভাইয়েরা যারা এখনো বিয়ে করেন নাই, যারা বিয়ে করবেন, খুব কেয়ারফুল, খুব খেয়াল, সামনে শিয়াল। আল্লাহ, ঠিক আছে, দেখেন বিষয়টা তো সত্যি কথা সবসময় মানে সামনাসামনি বলাই ভালো। হ্যাঁ, আচ্ছা এখন আসেন, বিষয় হইতেছে যে আমরা পাস্ট পারফেক্ট, ভাইয়া পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা লাগে না। আর হোপফুলি আমি জানি না আপনাদের হচ্ছে হলো মানে গার্ডিয়ানের সাথে বসে থেকে ক্লাস করেন কিনা, তাইলে তো কথাটা বললে খুব গালতিছে, মিস্টেক করে ফেলাইছি। হ্যাঁ, এখন বিষয় হচ্ছে যে ভুল করে মিস্টেক করে ফেলছি, ঠিক আছে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এরপরে আছে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সের পরে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা কি, সেম জিনিস। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা খুব একটা বেশি লাগে না, তারপরে একটু দেখাই দিই। সাবজেক্ট প্লাস হ্যাড বিন, কি বললাম, সাবজেক্ট প্লাস হ্যাড বিন, ভার্ব প্লাস আইএনজি প্লাস হচ্ছে কি এক্সটেনশন, কি বললাম এক্সটেনশন। এখন এইটা গেল আমার পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের, হ্যাড বিনের পরে ভার্বের সাথে আইএনজি প্লাস আমার কি হইলো এক্সটেনশন। কোন দিকে উঠে গেল, রেলের চাকার মতো, ঠিক আছে, লাইনের মতো, এক্সটেনশন, এক্সটেনশন বা EXTENSION এক্সটেনশন। হ্যাঁ, এরপরে দেখেন আমার যদি ফিউচার থাকে, ফুটুরি, FUTURE, ফুটুরি টেন্স, মূলত অনেক গ্রামারিস্টরা বলে যে বলতেছে মডার্ন গ্রামারে যে ফিউচার টেন্স বলে কিছু নাই। আচ্ছা নাই ভালো কথা, না থাকুক, কিন্তু আমাদের শিকার কাজ শিখে রাখি, মাথায় রাখেন। সেটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স। ফিউচার টেন্সে মূলত আমরা দুইটা টেন্স নিয়ে বেশি কাজ করবো, সেটা হচ্ছে যে ফিউচার ইনডিফিনিটে কি বে ব বা আরটা কি বেন, বে ব বা বেন, অর্থাৎ এগুলো যদি আমাদের কি হয়, যেমন সাবজেক্ট প্লাস উইল বি, সাবজেক্ট প্লাস উইল বি প্লাস সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল, কি বললাম শ্যাল অথবা উইল প্লাস V0 প্লাস হচ্ছে এক্সটেনশন, প্লাস এক্সটেনশন। ঠিক আছে, এরপরে দেখেন সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল, ভার্ব 0 প্লাস হচ্ছে এক্সটেনশন। ঠিক আছে, এরপরে যেমন আই উইল, কি আই উইল গো দেয়ার, আই উইল কি গো দেয়ার, দেখেন উইল গো। ঠিক আছে, এই যে উইল গো, এই উইল গো, উইল মাথায় রাখবেন শ্যাল ব্যবহার করা হয় মূলত, শ্যাল ব্যবহার করা হয়ে থাকে মূলত আই এবং উই এর ক্ষেত্রে, আর উইল ব্যবহার করা হয়ে থাকে মূলত কিসের ক্ষেত্রে, অর্থাৎ আমার মানে সব সেন্টেন্স সাবজেক্টের ক্ষেত্রে আপনি শ্যাল বা উইল ব্যবহার করতে পারেন। আচ্ছা এখন দেখেন ফিউচার কন্টিনিউয়াস, কি বললাম CONTINUOUS, কন্টিনিউয়াস। ফিউচার কন্টিনিউয়াস টেন্স কোনটা, ফিউচার কন্টিনিউয়াস টেন্স হচ্ছে সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল, শ্যাল অথবা উইল বি প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস কি এক্সটেনশন, কি বললাম এক্সটেনশন। অর্থাৎ এটা বাংলা চিনিবার উপায় কি থাকবে জানেন, বাংলা চিনিবার উপায় আমি বারবার করে বলতেছি, বাংলা চিনিবার উপায় আর স্ট্রাকচার এটা কিন্তু মুখের আগায় থাকতে হবে। ঠিক আছে, তে থাকিব, তে থাকিব
তে থাকিবে, তে থাকিবে, আর একটা হচ্ছে তে থাকিবেন, ঠিক আছে, বেন, ঠিক আছে। যেমন আই উইল বি, আই উইল বি, আই উইল বি টকিং, আই উইল বি টকিং টু ইউ, আমি তোমার সাথে কথা বলতে থাকিব, কি বললাম, বলতে থাকিব, তাহলে তো উইল বি টকিং টু ইউ, কি বললাম, টকিং টু ইউ। মাথায় রেখে টকের পরে সবসময় টু ব্যবহার করা হয়, টক টু, কি বললাম, টক টু। একটা জিনিস খেয়াল করেন যে আমরা এখানে ফিউচার কন্টিনিউয়াস বলছি না, ফিউচার কন্টিনিউয়াস, লাস্ট আরেকটা টেন্স দেখবো, সেটা হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স। কি টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স। ফিউচার পারফেক্ট টেন্সটা কি জিনিস জানেন, অর্থাৎ ভবিষ্যতে কোনো একটা কাজ ঘটে থাকবে, কি বললাম, ভবিষ্যতে কোনো একটা কাজ ঘটে থাকবে, তার মানে আ থাকিব, আ থাকিব, আ থাকিবে, আ থাকিবে, আর একটা কি, আ থাকিবে, আ থাকিবেন, আ থাকিবেন, কেমন। এখন এর স্ট্রাকচারটা কি হয়, সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল, শ্যাল অথবা উইল, হ্যাভ প্লাস V3 প্লাস হচ্ছে এক্সটেনশন, সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল প্লাস হ্যাভ প্লাস V3 প্লাস কি, এক্সটেনশন। এই গেল মূলত আমাদের টেন্সের হিসাব। আমি একটু আপনাদেরকে দেখাই যে কিভাবে আপনারা মনে রাখবেন যে স্ট্রাকচারগুলো, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন, সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস এক্সটেনশন, সাবজেক্ট প্লাস হ্যাভেস প্লাস V3 প্লাস এক্সটেনশন, সাবজেক্ট প্লাস হ্যাজ বিন, হ্যাভ বিন ভার্বের সাথে আইএনজি প্লাস এক্সটেনশন, সাবজেক্ট প্লাস V2 প্লাস এক্সটেনশন, সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার ভার্বের সাথে আইএনজি প্লাস সাবজেক্ট প্লাস V3 প্লাস হ্যাড প্লাস V3 প্লাস এক্সটেনশন, সাবজেক্ট প্লাস হ্যাড বিন ভার্বের সাথে আইএনজি প্লাস এক্সটেনশন, সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল V0 প্লাস এক্সটেনশন, সাবজেক্ট প্লাস শ্যাল বি উইল বি ভার্বের সাথে আইএনজি প্লাস এক্সটেনশন, সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ উইল হ্যাভ V3 প্লাস এক্সটেনশন, সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ উইল হ্যাভ বিন ভার্বের সাথে আইএনজি প্লাস এক্সটেনশন। ঠিক এইভাবে আপনাদের মনে রাখতে হবে, বুঝতে পারছেন? কে 100% ঠিক বলছি, কোনো কিছু বলি না। ই আ এ ও তেসি তেসো তেসে আসি আসো আসে তেসিলাম তেসিল তেসি তেসো তেসে যাবতীয় হইতে থেকে চে ল লা লা লাম তেসিলাম তেসিল তেসিলেন তে আসিলাম আসিল আসিলেন তেসিলাম তেসিল তেসিলেন যাবতীয় হইতে থেকে চে বে ব বা বেন তে থাকিবে তে থাকতে থাকবেন আ থাকিব আ থাকবে আ থাকিবেন তে থাকিবে তে থাকতে যাবতীয় হইতে থেকে চে। ঠিক আছে, অনেকগুলো মনে হলো সারে গামা পাদানিসের মতো, কিন্তু ব্যাপার হচ্ছে এইভাবেই টেন্স মুখস্থ রাখতে হবে। হ্যাঁ, নিঃশ্বাস নিছি, ঠিক আছে। এখন মূলত এইগুলো আপনাদের কাজ হবে আগামী দিন প্রত্যেকটা টেন্সের 5টা করে এক্সাম্পল লিখে দিবেন, কিন্তু একটার সাথে আরেকটা ভার্বের কখনো ম্যাচ করা যাবে না। কি করা যাবে না, ম্যাচ করা যাবে না। যদি ম্যাচ করে তাইলে ওইটা কাউন্টেড হবে না। তার মানে আপনি লিখবেন আই ইট রাইস, এই লেখার পরে আপনি লিখবেন আই ডু নট ইট রাইস, আই ডু নট ইট রাইস, তার মানে আমি ভাত খাইনি, এগুলা চলবে না। হ্যাঁ, এই ইট একবার ব্যবহার করছেন মানে ইট শেষ, ইটের খাওয়া দাওয়া শেষ। এগুলো আপনারা গ্রুপে পোস্ট করতে থাকবেন, আমি দেখতে থাকবো, সময় পাইলে পাইলে দেখতে থাকবো টেন্সের কোন জায়গাগুলো নিয়ে প্রবলেম আছে। এখন মূলত আমরা যেটা করব, আস্তে আস্তে বলবো, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন, সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস এক্সটেনশন, সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস V3 প্লাস এক্সটেনশন, সাবজেক্ট প্লাস হ্যাভ বিন হ্যাজ বিন ভার্বের সাথে আইএনজি প্লাস এক্সটেনশন, সাবজেক্ট প্লাস V2 প্লাস এক্সটেনশন, সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার ভার্বের সাথে আইএনজি প্লাস এক্সটেনশন, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3 প্লাস এক্সটেনশন, সাবজেক্ট প্লাস হ্যাড বিন ভার্বের সাথে আইএনজি প্লাস এক্সটেনশন, সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল V0 প্লাস এক্সটেনশন, সাবজেক্ট প্লাস শ্যাল বি উইল বি ভার্বের সাথে আইএনজি প্লাস এক্সটেনশন, সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ উইল হ্যাভ V3 প্লাস এক্সটেনশন, সাবজেক্ট প্লাস শ্যাল বি উইল বি ভার্বের সাথে আইএনজি প্লাস এক্সটেনশন। বুঝা গেছে? বলছি হ্যাঁ, আচ্ছা, হোপফুলি বুঝতে পারছেন। আজকের ক্লাসটা আরেকটু লম্বা হবে, তাইলে আমাদের লেকচার শিট যে মানে 6 নাম্বার লেকচার শিট, এই 6টা কমপ্লিট হবে। মূলত যেটার উপরে ক্লাস নিব এটা খুবই সিম্পল জিনিস, এটা কন্ডিশনাল সেন্টেন্স। মাথায় রাখেন, ইট ইজ মাচ মোর অ্যান্ড মাচ মোর ইম্পর্টেন্ট। কেমন ইম্পর্টেন্ট? এই কারণে, কারণ এইখানে আপনার ক্লাস 8 থেকে শুরু করে জিমেট, জিএমএটি, জিআরই, আইএলটিএস, টোফেল, এমনকি অ্যাডমিশন টেস্ট ওই জায়গা থেকে কোশ্চেন হয়ে থাকে। একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন, হ্যাঁ, মনোযোগ দিয়ে খেয়াল করেন। দেখেন, মূলত আমরা বলতেছি কন্ডিশনাল সেন্টেন্স, TIONAL, কন্ডিশনাল সেন্টেন্স। এই ভাই কন্ডিশনাল সেন্টেন্স। এখন বলেন, এইখানে সেন্টেন্স যদি নাউন হয় তাহলে কন্ডিশনাল কোন পার্টস অফ স্পিচ একটু বলেন তো। আজকাল আপনারা ম্যাক্সিমাম আন্ডারলাইন, ভাই ওই জায়গায় স্কুল, অর্থাৎ পাশাপাশি দুইটা শব্দ দেওয়া আছে, ডিটারমিনার দেওয়া আছে, হ্যাঁ, এই ডিটারমিনার দেওয়া আছে,
এই ডিটারমিনারের পরে আমার কি থাকবে, অ্যাডজেক্টিভ থাকবে, তারপরে না নাউন থাকবে। তো শেষের শব্দটাকে যদি নাউন দেখতে পাই তাহলে অবশ্যই আন্ডারলাইন কোথায় আছে, অ্যাডজেক্টিভের ভেতরেই আছে। এই এতটুকু তো কমন সেন্স। এইটা নিয়ে এত এত মানে গ্রুপে পাগল করে ফেলাইছেন যে বিষয় হচ্ছে যে আন্ডারলাইন নাই, সমস্যা নেই, আন্ডারলাইন তো আপনাকে বলেই দেওয়া হয়েছে যে আপনি দেখতে পাচ্ছেন যে ডিটারমিনার আছে, অ্যাডজেক্টিভ আছে, নাউন আছে। ডেফিনেটলি নাউনটাকে তো আর জিজ্ঞেস করা হবে না, কারণ আপনি জানতেছেন লাস্ট লেটারটা কি, নাউন, আর এইটা কি আমার বাক্যে অ্যাডজেক্টিভ। এখন দেখেন কন্ডিশনাল সেন্টেন্সের ক্ষেত্রে কন্ডিশনাল সেন্টেন্স আমার নাউন, তাহলে কন্ডিশনাল কি ভাই, কন্ডিশনাল হচ্ছে অ্যাডজেক্টিভ। আর আমরা জানি অ্যাডজেক্টিভ প্লাস নাউন ইজ ইকুয়াল টু কি তৈরি করে, অ্যাডজেক্টিভ প্লাস নাউন। শাবাশ, অ্যাডজেক্টিভ প্লাস শারমিন লিজা, নবীর, তারপর হচ্ছে নোহা, থ্যাংক ইউ সো মাচ। এগুলা কি, এগুলা বাক্যে হচ্ছে আমার অ্যাডজেক্টিভ। আর অ্যাডজেক্টিভ প্লাস নাউন ইজ ইকুয়াল টু কি করে তৈরি করে, নাউন ফ্রেজ। বুঝা গেছে? অনেক সময় এমন দিয়ে দিতে পারে যে হি ইজ গোয়িং টু, হি ইজ আ স্কুল বয়, ভাইয়া এখানে স্কুলের নিচে দাগ দিয়ে দিতে পারে যে হি ইজ আ স্কুল বয়। কি বয়, স্কুল বয়। দেখেন আমার স্কুল যদি, স্কুলের নিচে দাগ, বয় যদি নাউন হয় তাহলে স্কুল কোন পার্টস অফ স্পিচ, ডেফিনেটলি অ্যাডজেক্টিভ, ডেফিনেটলি কি অ্যাডজেক্টিভ। আর আমরা জানি যে ডিটারমিনার অ্যাডজেক্টিভ প্লাস নাউন ইজ ইকুয়াল টু কি ফ্রেজ, নাউন ফ্রেজ। হিসাব ক্লিয়ার? এখন দেখেন আমরা বলছি কন্ডিশনাল সেন্টেন্স। হ্যাঁ, কন্ডিশনাল সেন্টেন্সের মধ্যে আপনাদেরকে কন্ডিশন, দেখেন কন্ডিশন সেন্টেন্স বললে কিন্তু হইতো না, আমাকে কন্ডিশনটাকে যেহেতু সেন্টেন্সটাকে মডিফাই করতে হবে, যার কারণে ওয়ার্ডটাকেও আমার কি করতে হবে, আমার অ্যাডজেক্টিভে রূপান্তর করে নিতে হবে, কন্ডিশনাল সেন্টেন্স। এখন দেখেন এই ক্ষেত্রে আমরা কি করব, কন্ডিশনাল সেন্টেন্সের ক্ষেত্রে, কন্ডিশনাল সেন্টেন্সের ক্ষেত্রে প্রথমত জিরো কন্ডিশন। কি বললাম, জিরো কন্ডিশন। আপনি যদি এতটুকু বলে থেমে যান কোনো সমস্যা নাই, জিরো কন্ডিশন। যদি আমি বলছিলাম না অ্যাডজেক্টিভ মানেই হচ্ছে আরেকটা নাউন আসবে, যদি আপনি বলেন জিরো কন্ডিশনাল, এখন আপনার কাছে কিউরিওসিটি জাগবে, জিরো কন্ডিশনাল কি, জিরো কন্ডিশনাল সেন্টেন্স। বুঝতে পারছেন? লাইক এটা মডিফায়ার, আপনারা ইন্টারমিডিয়েটে মডিফায়ারে পড়ে আসছেন, অথবা যদি যারা পড়ছেন না পড়লে যে এখন পড়ে নেন। জিরো কন্ডিশনাল, জিরো কন্ডিশনাল মানে কি, জিরো কন্ডিশনাল মানে হচ্ছে ইফ। কন্ডিশনাল মানে কি থাকবে, ইফ থাকবে। ইফ প্লাস যদি কখনো প্রেজেন্ট ইনডিফিনিট হয়, প্রেজেন্ট ইনডিফিনিট, ঠিক আছে, প্রেজেন্ট ইনডিফিনিট হয়, তাহলে পরেরটাকে আপনাকে কোন টেন্সে করতে হবে, ফিউচার ইনডিফিনিটে। কি ইনডিফিনিটে, ফিউচার ইনডিফিনিটে। মাথায় রাখেন ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট করলে পরেরটাকে ফিউচার ইনডিফিনিটেও করতে পারবেন, আবার প্রেজেন্ট ইনডিফিনিটেও করতে পারবেন। কি করতে পারবেন, প্রেজেন্ট ইনডিফিনিটেও করতে পারবেন। শর্ত আপনি তখনই পারবেন যখন এগুলো দ্বারা যদি কখনো চিরন্তন সত্য, কি বললাম, চিরন্তন সত্য অথবা চিরন্তন সত্য অথবা অভ্যাসগত, কি বললাম, অভ্যাসগত সত্য বোঝায়। সেই ক্ষেত্রে অভ্যাসগত বোঝানোর ক্ষেত্রে আপনাকে কি ব্যবহার করতে হবে, প্রেজেন্ট ইনডিফিনিট প্লাস হচ্ছে ফিউচার ইনডিফিনিট নিয়ে আসতে হবে, অথবা ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট। মাথায় রাখেন ইফ এর পরের যে টেন্সটা, বাম পাশের যে টেন্স, এইটার কোনো মাত্র পরিবর্তন হবে না, এর পরের টেন্সটার পরিবর্তন হবে। প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট, পরেরটাকে আমরা কি ব্যবহার করতে পারি, ফিউচার ইনডিফিনিট। যেমন দেখেন ইফ ইউ কাম, ইফ ইউ কাম, যদি তুমি আসো, তাহলে কি হবে, সরি এইটা না দিয়ে এই জিনিসটা দেখাই, ইফ উই ফ্রিজ ওয়াটার, ইফ উই ফ্রিজ ওয়াটার, আমরা যদি পানিকে হিমায়িত করি, এটা কিসে পরিণত হবে, যেমন দেখেন ইট উইল বিকাম, ইট উইল বিকাম অ্যান, ইট উইল বিকাম অ্যান আইস, ইট উইল বিকাম অ্যান আইস, অর্থাৎ এটা কিসে পরিণত হবে, বরফে পরিণত হবে। এখন এইটার পরে আমার কি দেখছি, উইল দেখতেছি, তারপরে আবার কি দেখতেছি, V0, তার মানে চোখ বন্ধ করে এটা ফিউচার ইনডিফিনিট। আর যদি না হয় ইট বিকামস অ্যান আইস, কি বললাম, ইট বিকামস অ্যান আইস, অর্থাৎ এটা কিসে পরিণত হবে, এটা বরফে পরিণত হবে। এটাও আমার মূলত বাক্যে কি, বাক্যে আপনি চাইলে দুইটাই করতে পারবেন, ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিটও করতে পারবেন, আবার ইফ প্লাস চাইলে প্রেজেন্ট ইনডিফিনিট করে প্রেজেন্ট ইনডিফিনিটও করতে পারেন, আবার ফিউচার ইনডিফিনিটও করতে পারবেন। কিন্তু কথা হচ্ছে যদি আপনি এইখানে চিরন্তন সত্য বা অভ্যাসগত, মানে অভ্যাসগত প্রথা অথবা সায়েন্টিফিক ট্রুথ, ঠিক আছে, এগুলোর ক্ষেত্রে আপনি কি করবেন, চাইলে দুইটাই করতে পারেন। এখন অপশনে যদি দুইটাই দেওয়া থাকে, তাহলে দুইটা দেওয়া থাকলে এরকম বি প্লাস সি একটা অপশন থাকবে, ঠিক আছে। আর যদি না থাকে তাহলে মাথায় রাখবেন যে আগে যেটা আছে সেটার অ্যান্সার হিসেবে নিয়ে নেবেন, ঠিক আছে। আগে যদি ফিউচার ইনডিফিনিট থাকে ফিউচার ইনডিফিনিট, আগে যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট।
এইটা মূলত গেল হচ্ছে জিরো কন্ডিশনাল। কি গেল? জিরো কন্ডিশনাল সেন্টেন্স। আশা করি বুঝতে পারছেন। যদি বুঝতে না পারেন তাহলে আমার একটু জিজ্ঞেস করেন যে কেউ বুঝতে পারেন নাই এমন কেউ আছেন কিনা। আমি বলছি যে চিরন্তন সত্য যদি বুঝায় তাহলে ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট বুঝাইলে তারপর একটা কি করতে হবে, আমরা প্রেজেন্ট ইনডিফিনিটও ব্যবহার করতে পারি, আবার ফিউচার ইনডিফিনিটও ব্যবহার করতে পারি। কেউ বুঝছেন না বুঝছেন মানে বুঝেন না এমন কেউ আছেন? একটু কমেন্ট করেন প্লিজ। আমি ফার্স্ট কন্ডিশনে গেলাম। হ্যাঁ, ফার্স্ট কন্ডিশন। দেখেন ফার্স্ট কন্ডিশন বললে আমার কিন্তু আর কিছু প্রয়োজন হচ্ছে না। ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স, বা এই ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্সটা কি? ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্সটা হচ্ছে ইফ প্লাস যদি আমার প্রেজেন্ট ইনডিফিনিট থাকে, ইফ প্লাস যদি কি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে, তাহলে তারপরে আমাকে অবশ্যই ফিউচার ইনডিফিনিট করতে হবে। ফিউচার ইনডিফিনিট করতে হবে। আপনার আর এই জায়গায় কোনো অপশন নাই যে আপনি এখানে প্রেজেন্ট ইনডিফিনিট নিয়ে আসবেন। যেমন আমি যদি বলি ইফ ইউ কাম, ইফ ইউ কাম, তুমি যদি আসো, তাহলে কি হবে? আই উইল গো, আমি যাব। দেখেন সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস কি উইল প্লাস ভি0 প্লাস হচ্ছে এক্সটেনশন। এখন থাকলে থাকতেও পারে, নাও থাকতে পারে। মাথায় রাখবেন কাম এবং গো সব সময় আবার ইনট্রানজিটিভ ভার্ব। কোন ভার্ব? কাম এবং গো সব সময় কোন ভার্ব? ইনট্রানজিটিভ ভার্ব। ঠিক আছে? আচ্ছা দেখেন আমি বলছি যে ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পরেরটা কি হয়? ফিউচার ইনডিফিনিট করতে হয়। এরপরে দেখেন সেকেন্ড কন্ডিশন। কি কন্ডিশন? সেকেন্ড কন্ডিশন। ভাইয়া সেকেন্ড কন্ডিশন কোনটা? সেকেন্ড কন্ডিশন হচ্ছে যেমন ইফ প্লাস যদি আমার পাস্ট ইনডিফিনিট থাকে। কি ইনডিফিনিট থাকে? পাস্ট ইনডিফিনিট থাকে, তারপরে সাবজেক্ট বসে উড, উড, কুড, উড কুড মাইট, উড কুড মাইট বসে ভার্বের কোন ফর্ম বসবে? ভি0 প্লাস এক্সটেনশন। সাবজেক্ট প্লাস উড কুড প্লাস ভি0 কি বসবে? উড কুড মাইট বসে ভার্ব 0, অর্থাৎ ভার্ব 0 মানে কি? ভার্বের বেস ফর্ম। উড কুড ভার্ব বসে কি হবে? ভার্বের এক্সটেনশন। থ্যাংক ইউ। সো আমাদেরকে কি ব্যবহার করতে হচ্ছে? ইফ প্লাস যদি পাস্ট ইনডিফিনিট থাকে তাহলে সাবজেক্ট উড কুড মাইট বসে ভি0। ভৌতিক একটা আওয়াজ হবে মনে হয় এখন, রাইট? এই পোলা পয়েন্ট পাইছে। ইংলিশ নাহিন কই? নাহিন আরেকজন আছে। আচ্ছা দেখেন এরপরে যদি আমার পাস্ট ইনডিফিনিট হয় তাহলে আমার সাবজেক্টের পরে কি বসতেছে? উড কুড এবং মাইট। যে কোনো একটা সেন্টেন্সের মধ্যে তিনটা থাকবে না, ম্যাক্সিমাম সময় উড থাকে অথবা মাইট থাকে। কেমন? এই দুইটা থাকে। এটা গেল আমার সেকেন্ড কন্ডিশন। এরপরে আমার আরেকটা আছে। এরপরে আমার কন্ডিশনটাকে আমরা বলি থার্ড কন্ডিশন। কি কন্ডিশন? দেখেন থার্ড কন্ডিশন। এরপরেরটা হচ্ছে হলো কি? থার্ড কন্ডিশন। থার্ড কন্ডিশন, থার্ড কন্ডিশনাল কি সেন্টেন্স। ভাই থার্ড কন্ডিশনাল সেন্টেন্স কি জিনিস জানেন? এই থার্ড কন্ডিশনাল সেন্টেন্সের মধ্যে আমাদেরকে ফার্স্টে পড়ে ইফ প্লাস যদি আপনি পাস্ট পারফেক্ট করেন। কি বললাম? পাস্ট পারফেক্ট করেন, তাহলে সাবজেক্ট বসবে। সাবজেক্ট বসে কি হবে? উড কুড, উড কুড, এরপরে কি বসবে? মাইট। উড কুড মাইট বসে এইখানে আপনাকে বসাইতে হবে হ্যাভ। উড কুড মাইট হ্যাভ বসে ভি3 প্লাস এক্সটেনশন। যেমন ইফ, ইফ ইউ হ্যাড, ইফ ইউ হ্যাড কাম হিয়ার, ইফ ইউ হ্যাড কাম হিয়ার, যদি তুমি আসতে তাইলে আই উড হ্যাভ, আই উড হ্যাভ গান দেয়ার, গান দেয়ার, আমি সেখানে যে থাকতাম, আমি সেখানে গিয়ে থাকতাম। ইফ ইউ হ্যাড কাম হেয়ার, তুমি যদি এসে থাকতে তাহলে আই উড হ্যাভ গান দেয়ার, আমি সেখানে গিয়ে থাকতাম। মূলত এই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি? আমাদের টেন্সটাকে পাস্ট পারফেক্ট টেন্সে করতে হয়। ভাই একটা ছোট্ট একটা এক্সাম্পল, আপনারা অনেকে ভয় পেয়ে যান এই জিনিসটাকে দেখে। ভাই আমি বলছি কি ইফ এর পরে ইমিডিয়েট পরের টেন্সটার কোনো পরিবর্তন হবে না। এখন দেখেন এইরকম যদি কখনো করে, যেমন আই উড গো ইফ ইউ, ঠিক আছে, কেম। ভাই আপনার ভয় পাওয়ার কোনো কারণ আছে? আমার একটু বলেন তো। এই ইফটাকে আমি কি করছি? এখানে বাক্যের শুরু থেকে নিয়ে যায় আমি বাক্যের শেষে বসাই দিছি। কোনো সমস্যা আছে?
বাক্যের শুরু থেকে নিয়ে যা কিসে বসাইছি, বাক্যের শেষে বসাইছি। তো বাক্যের শুরুতেই কি আর শেষেই কি আমার মাথায় রাখতে হবে, ইফ এর পরে আমি যেই পিন মানে যেই টেন্সটাকে পিন করছি এই টেন্সটাকে আমি আর কখনো নড়াইতে পারবো না, এটা কনস্ট্যান্ট ফিক্সড। এর পরের টেন্সটা আমি কি করছি, ইফকে আমরা বাক্যের মধ্যে নিয়ে গেছি। কোনো সমস্যা আছে থাকলে একটু কমেন্ট করেন তো, বুঝছেন কিনা। আচ্ছা, সেকেন্ড কন্ডিশনের আরেকটা এক্সাম্পল দিব, তাই তো। সেকেন্ড কন্ডিশনের, এই যে সেকেন্ড কন্ডিশনের আরেকটা এক্সাম্পল দিয়ে গেছি। যেমন আপনি যদি বলতেন ইফ ইউ টোল্ড মি দা, যাক আছেন থাকার কথা। এখন দেখেন ইফ মেবি অর মাইট বি, এইটা কি থাকতে পারে, এটা মন গড়া হতে পারে, কিন্তু হিস্ট্রি আপনার সবসময় সঠিক ঘটনাকে নিয়েই কি হবে বর্ণিত মানে বলা হয়ে থাকে হিস্ট্রির ক্ষেত্রে। সো ইফ ইউ টোল্ড মি দ্য স্টোরি, তুমি যদি আমাকে এই হিস্টোরিটা বলতে, আই উড আই উড গিভ আই উড গিভ ইউ, আমি তোমাকে আই উড গিভ ইউ সাম মানি, আমি তোমাকে কিছু টাকা দিতাম, ঠিক আছে। ইফ ইউ গিভ মি দ্য ইফ ইউ টোল্ড মি দ্য স্টোরি আই উড গিভ ইউ সাম মানি, আমি তোমাকে কিছু টাকা দিতাম, ঠিক আছে, কিছু টাকা দিয়ে থাকতাম। কারো কোনো কনফিউশন আছে? লোকনাথ মাধব বলেন তো যে কোনো সমস্যা আছে কিনা। লোকনাথ বুঝতে পারছেন? সো এই কন্ডিশনাল সেন্টেন্স গুলা আমাদের একদম জেনে নেওয়া জরুরি, ঠিক আছে। ইফ যদি আমার বাক্যের ভেতরে যায় আমার কোনো সমস্যা নাই, তো কোনো সমস্যা নাই, ঠিক আছে। এখন থ্যাংক ইউ ক্লিয়ার বলার জন্য। মূলত এর পরে আপনারা দেখেন যে কন্ডিশনাল সেন্টেন্সের যতগুলা এক্সারসাইজ আছে সব করে ফেলবেন। মাথায় রাখবেন উড কুড মাইডের পরে হ্যাভ ব্যবহার করতে হবে। কি ব্যবহার করতে হবে? হ্যাভ বসায় ভার্বটাকে কি করতে হবে? থ্রি করতে হবে। ভার্বটাকে কোন ফ্রম? থ্রি। মূলত আমরা জানি ভার্বের সাথে যখন আইএনজি যুক্ত হয় তখন সেটা কি হয়? জিরান্ড অথবা নাউন। কি বললাম? জিরান্ড অথবা নাউন। আর ভার্বটা যদি থ্রি হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব? সেটার আরেকটা নাম হচ্ছে অ্যাডজেক্টিভ। সেটার আরেকটা নাম কি? অ্যাডজেক্টিভ। আমরা জিরান্ড এবং পার্টিসিপল অর্থাৎ পার্টিসিপল এবং জিরান্ড বাইর করার মেথড গত ক্লাসে করছি, গত ক্লাসের আগের ক্লাসে সম্ভবত আমাদের করা আছে। এখন একটা জিনিস খেয়াল কর, আমরা মূলত এর পরের দিন দুইটা মেজর টপিক শেষ করব, ঠিক আছে। ক্লজ ফ্রেজের দিকে যাব পরে, ঠিক আছে। আগে আমরা হচ্ছে রাইট ফ্রম অফ ভার্ব, ঠিক আছে, রাইট ফ্রম অফ ভার্বস, এই রাইট ফ্রম অফ ভার্বসটা ক্লিয়ার করব, প্লাস সাথে হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। এই দুইটা জিনিস হচ্ছে মানে আমরা পরিষ্কার কনসেপ্ট রাখবো এই দুইটা জিনিস সম্পর্কে, ঠিক আছে। যেটা আমাদের সেন্টেন্স কারেকশন, কি বললাম, সেন্টেন্স কারেকশনে অনেক মানে গুরুত্বপূর্ণ মানে অবদান রাখবে আর কি বলা যায়। সো মানে আজকে এতটুকুই, ঠিক আছে। ক্লাস একটু লম্বা হয়েছে, কোনো সমস্যা নাই, একটু মানে ধৈর্য নিয়ে ক্লাসটা, যদি অসুবিধা হয় আবার দেখবেন, ঠিক আছে। নো মোর টুডে, উইথ বেস্ট উইশেস এন্ড রিগার্ডস টু ইয়ার প্যারেন্টস। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।